Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেখো, আগের দিন আমরা যথার্থ বিভক্তি পর্যন্ত পড়েছিলাম, দিয়ে ক্লাস ছিল বলে অনেকে বললো তাই ছেড়ে দিয়েছিলাম। আজকে এখান থেকে আরম্ভ করব, ঠিক আছে? আজকের ক্লাস হচ্ছে শব্দ বিভক্তি থেকে। দেখো, শব্দ বিভক্তি কথাটার মাধ্যমে কি আমরা বুঝি, তোমরা হেডিং দাও, আগে ব্যাপারটা বলে নিই, তারপরে লিখবে। দেখো, ম্যাডাম যথার্থ বিভক্তি হয়নি, ওটা তো যথার্থ বিভক্তিটা আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। বলেছিলাম গো যথার্থ বিভক্তিটা, যে ক্লাস ছিল বলে তাড়াহুড়ো করে ছেড়ে দিলাম। দেখো, ঠিক আছে, যথার্থ বিভক্তি থেকেই বলছি। দেখো দেখো যথার্থ বিভক্তি এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখো তোমরা যথার্থ বিভক্তি কি জিনিস। সবাই খাতায় হেডিং দাও। দেখো, যথার্থ বিভক্তি মানে কি বলতো? বাংলা ভাষায় সাধারণত আমরা যে সমস্ত বিভক্তিগুলো ব্যবহার করি সেগুলোকে যথার্থ বিভক্তি বলা হয়। ওটাই লেখা আছে, দেখো বাংলা ভাষায় লিখো। বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত, বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বিভক্তিগুলি যথার্থ বিভক্তি নামে খ্যাত। মানে সাধারণভাবে কথা বলতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে আমরা যে সমস্ত বিভক্তি ব্যবহার করি এইগুলো কি, এগুলোই হচ্ছে যথার্থ বিভক্তি। দেখো আমরা কি কি বিভক্তি বেশি ব্যবহার করে থাকি। এ, উদাহরণে লিখো, এরা হলো এ, কে, রে, তে, এগুলো হলো যথার্থ বিভক্তি। এগুলো সাধারণত আমরা লিখতে গেলে বেশি ব্যবহার করি। এই যথার্থ বিভক্তির আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে মৌলিক বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্নও বলা হয়, একই কথা। কেন মৌলিক? কারণ এগুলোকে ভাঙা যায় না, সেই জন্য। আর এগুলো সাধারণভাবে আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেই জন্য এটা যথার্থ বিভক্তি। বুঝতে পেরেছো? যথার্থ বিভক্তি বাংলা ভাষায় সাধারণত চলতি কথাতে আমরা যে সমস্ত বিভক্তি ব্যবহার করি তাকেই বলা হয় যথার্থ বিভক্তি। এ, কে, রে, তে, এইগুলো হলো যথার্থ বিভক্তির উদাহরণ। এই বিভক্তির আরেকটা নাম হচ্ছে মৌলিক বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্ন। বুঝতে পেরেছো সবাই যথার্থ বিভক্তি? হ্যাঁ ম্যাম। দেখো, যথার্থ বিভক্তির পরে হচ্ছে শব্দ বিভক্তি। এটা তোমাদের একটু জানতে হবে, যেহেতু শব্দ আমরা প্রত্যেকটা কথা বলছি কিসের মাধ্যমে? শব্দগুলোকে একসঙ্গে যোগ করে, তারপরে তো আমরা কথা বলতে পারছি। তাহলে দেখো, এই শব্দ বিভক্তি এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু দাগ দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। ইম্পর্টেন্ট আছে এই শব্দ বিভক্তিটা। ধাতু বিভক্তিটাও ইম্পর্টেন্ট আছে, পরে আছি ওটা পড়াবো। দেখো, শব্দ বিভক্তি কি ব্যাপারটাকে বলে দিই। দেখো, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, দিয়ে কি করে না নামপদ গঠন করে, তাকেই শব্দ বিভক্তি বলা হয়। লিখো তাহলে, যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাদের শব্দ বিভক্তি বলে। উদাহরণে লিখো কোনগুলো শব্দ বিভক্তি, এগুলো তোমাদেরকে জানতে হবে। এ, তে, এতে,
অন্ত্যেষ্ঠ একার এ, ক একার কে, র একার রে, এ র একার এ রে, এ র এর, ইত্যাদি আরো অনেক আছে। যেমন ধরো শব্দ জামা, জামা যে এই শব্দটা, এর সঙ্গে কি অন্ত্যেষ্ঠ অ যুক্ত করে কি করা হয়েছে না জামাই কথা করা হয়েছে, জামাই। ধরো বই, বই একটা শব্দ, তার সাথে কি যুক্ত করা হয়েছে, তার সাথে তয়িকা তে যুক্ত করা হয়ে কি হয়েছে না বইতে। ধরো বইতে একটা ছবি দেখলাম, তাহলে এই যে বইতে এই তয়িকা তে বিভক্তিটা আমরা যুক্ত করলাম, শব্দের সাথে যুক্ত করলাম, তাই এটা হলো কি না শব্দ বিভক্তি। পরেরটা দেখো, তোমা, তার সাথে কয়িকার কে, তোমাকে। তারপরে ধরো আমা, তার সাথে রয়িকার রে, আমারে। তারপরে ভাই, তার সাথে এ র এর, মানে কি ভাই এর। আমরা ধরো কোনো কিছু যখন লিখি তখন দেখবে আমরা মানে তার সাথে একারটা যুক্ত করি না, আমরা কি করি একটা ড্যাশ দিয়ে এ র এর লিখে দিই, তার মানে কিন্তু ওটা বিভক্তি, মনে রাখতে হবে। সেজন্য দেখো ভাই যুক্ত এর সমান ভাইরে হয়ে গেল। তাহলে শব্দ বিভক্তি কি, যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাদের বলা হয় শব্দ বিভক্তি, মানে শব্দের সাথে এই বিভক্তিটা যুক্ত হয়। যেমন দেখো এ, তে, এতে, অন্ত্যেষ্ঠ একার এ, কে, রে, এরে, এর, ইত্যাদি। দেখো জামাই হচ্ছে একটা শব্দ, জামা, তার সাথে কি যুক্ত করা হয়েছে অন্ত্যেষ্ঠ অ, তাহলে কি হলো জামাই। ধরো জামাতে খুব সুন্দর ফুল আছে, জামাই, তাহলে এখানে জামাই খুব সুন্দর ফুল আছে, অন্ত্যেষ্ঠ অবিভক্তি, কার সাথে যুক্ত করলাম জামা শব্দটির সঙ্গে। আবার দেখো বইতে, তাহলে বই যুক্ত তে, বইতে। তোমাকে, তোমা যুক্ত কে, তোমাকে। তারপরে দেখো আমা যুক্ত রে, আমারে, এখানে রে বিভক্তি যুক্ত করা হয়েছে। তারপরে দেখো ভাইয়ের, ভাই যুক্ত এর, ভাইয়ের। বুঝতে পেরেছো শব্দ বিভক্তি, শব্দের সঙ্গে যদি বিভক্তি চিহ্ন যুক্ত হয় তাহলেই সেটা হবে শব্দ বিভক্তি। বোঝা গেছে সবার শব্দ বিভক্তি? হ্যাঁ ম্যাডাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট গো, এটা স্টার দিয়ে রাখো, দাঁড়াও আমিও দিয়ে দিই। এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দেওয়াই আছে। তারপরে দেখো ধাতু বিভক্তি, ধাতু বিভক্তিটা তোমাদেরকেও পড়তে হবে, ধাতু বিভক্তিও ইম্পর্টেন্ট। আমি ধাতু পড়াবো, আমি আজকেই তোমাদেরকে শব্দপদ পড়াবো, এটা একটু পড়ে নি। দেখো ধাতু বিভক্তি, হেডিং দাও। ধাতু বিভক্তি কি, আগেরটা যেমন আমরা শব্দের সঙ্গে যুক্ত করেছি দিয়ে বিভক্তি গঠন করেছি, এখানেও কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বিভক্তি গঠন করা হবে, বুঝেছো? ধাতুর সঙ্গে যুক্ত হয়ে এখানেও বিভক্তি গঠন করা হবে। যেমন ধরো এখানে লেখা আছে উদাহরণে, যেমন বল একটা ধাতু, দেখো হসন্ত আছে মানে কি ধাতু, তার সাথে হস্ত ই যুক্ত হয়েছে, সেজন্য হচ্ছে বলি। তাহলে সংজ্ঞাটা লিখো সবাই, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেসব বিভক্তি ক্রিয়াপদ গঠন করে তাদের ধাতু বিভক্তি বলে। শুধুমাত্র ধাতুর সঙ্গেই যখন যুক্ত হবে তখনই কিন্তু হবে ধাতু বিভক্তি, আর শব্দের সঙ্গে যুক্ত হলে তখন হবে শব্দ বিভক্তি, এটা মনে রাখবে। তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেসব বিভক্তি ক্রিয়াপদ গঠন করে তাদের বলা হয় ধাতু বিভক্তি। যেমন দেখো বল, এটা একটা ধাতু, তার সাথে হর্ষ ইকার ই যুক্ত হয়েছে, সেই জন্য হয়েছে কি না বলি। তারপরে কর একটা কি ধাতু, সেখানে ত যুক্ত হয়েছে, সেজন্য কি হলো না করতো। তারপর দেখো চল, হসন্ত আছে, এটা একটা ধাতু, তার সাথে কি হয়েছে না তার সাথে হস্তইকা ইতো, হস্যইতো ইতো যুক্ত হয়ে কি হয়েছে চলিত। ধাতুর সঙ্গে যে সমস্ত বিভক্তি চিহ্ন যুক্ত হবে তাই হলো ধাতু বিভক্তি। বুঝতে পেরেছো ধাতু বিভক্তিটা? হ্যাঁ ম্যাম।
বুঝতে পেরেছো তো? এবার দেখো এগুলো পড়ে পড়ে না, তাও একটু জেনে রাখো নামগুলো। ধাতু বিভক্তির ধাতু বিভক্তির প্রকারভেদ। ধাতু বিভক্তির কি প্রকারভেদ বলছে দেখো, ধাতু বিভক্তিকে আমরা 4 ভাগে ভাগ করি। 4 ভাগে ভাগ করা যায় ধাতু বিভক্তি। কি কি? না পুরুষ বিভক্তি, প্রকার বিভক্তি, কাল বিভক্তি, ভাব বিভক্তি। পুরুষ বিভক্তি লিখে নাও, এখানে লিখে নাও, আগেও লেখা আছে। পুরুষ বিভক্তি, প্রকার বিভক্তি, কাল বিভক্তি আর ভাব বিভক্তি, এই 4টি ভাগ। এগুলো অতটা পড়ে না তো, কিন্তু ধাতু বিভক্তিটা তোমাদেরকে পড়তে হবে, যে ধাতুর সঙ্গে যেহেতু যুক্ত হয়েছে। এরপরেও যখন আমি ধাতু প্রত্যয় পড়াবো তখন আমি আবার তোমাদের এই ধাতু বিভক্তি বলবো, ধাতু কি সেটাও বলবো। শুধু এখানে জেনে রাখো এটা বিভক্তির ক্ষেত্রে। বলো, বিভক্তি তো পড়িয়ে দিলাম, কোনো অসুবিধা আছে কি কারোর বিভক্তি থেকে? যদি না থাকে তাহলে আমি অকারক পড়াবো। আর লাস্টে অনেকে ক্লাসে অনেক দেরি করে জয়েন করেছো, সেই জন্য একটা কারক চক্র আছে, ওইটা তোমাদেরকে পড়িয়ে দেবো আজকে। বলো, বিভক্তি কোনো অসুবিধা আছে কারোর? না ম্যাম। তাহলে দেখো এবার আমি অকারকটা পড়াই, তারপরে আমি তোমাদেরকে কারক চক্রটা পড়াবো। দাঁড়াও অকারকটা খুলি। এটা তোমাদেরকে আমি পিডিএফটা আগের দিন ক্লাসের পরে দিয়ে দিয়েছিলাম, দেখেছিলে অকারকটা? হ্যাঁ ম্যাম দেখেছি। দেখো অকারক জিনিসটা কি। অকারক তো তোমাদেরকে বলেইছি, কারক কি? কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকবে অন্যান্য পদের, কিন্তু অকারকের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক কোনো কিছু থাকবে না, সেটি হচ্ছে অকারক। অকারককে আমরা দুটো ভাগে ভাগ করি, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। তোমরা কি এটা লিখবে? তাহলে আমি আস্তে আস্তে বলবো। হ্যাঁ ম্যাডাম, লিখবো। হ্যাঁ ম্যাম, তাহলে লিখবো। হ্যাঁ লিখে নাও। লিখো অকারক। দেখো পিডিএফ কি বলতো, পিডিএফই থেকে যায়। যদি খাতায় লিখে রাখো না, তাহলে যখন আমি এমসিকিউ দেবো বা এমনি কোশ্চেন দেবো, বা তোমরা নিজেরাও যখন ক্লাসের পড়া হ্যাঁ, যখন ম্যাম, পড়বে তখন আগলা উল্টালে পড়া হবে। হ্যাঁ এটা ঠিকই তো। লিখো অকারক, সংজ্ঞাটা লিখো। লিখো, একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন, এই কথাটার তলায় দাগ দাও, অর্থ সম্পর্কহীন। এই কথাটার তলায় দাগ দাও, এই যে অর্থ সম্পর্কহীন। একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বা উপকারক বলা হয়। দেখো অকারকের কিন্তু আরেকটা নাম হচ্ছে কি না, উপকারক। তারপরে দেখো লিখো, বাক্যে ব্যবহৃত যে পদ ক্রিয়া সম্পর্কিত নয় তারাই হলো অকারক। ভালো করে সংজ্ঞাটা বলছি, বুঝে নাও। বলছে একটা বাক্যের মধ্যে কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে। সেই সমাপিকা ক্রিয়ার সঙ্গে আমরা যদি অন্য পদের সম্পর্ক করি তখন হয় কারক। কিন্তু যখন আমরা সম্পর্ক করতে পারবো না, অর্থ সম্পর্কহীন পদ, এই যে তলায় দাগ দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অর্থ সম্পর্কহীন পদ, তাকেই আমরা অকারক বলি। এই অকারকের আরেকটা নাম হচ্ছে উপকারক। বাক্যে ব্যবহৃত যে পদ ক্রিয়া সম্পর্কিত নয় তাকেই অকারক বলে। এটা এক কথায় বলে দিয়েছি, যে বাক্যে ব্যবহৃত যে পদ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তাকে অকারক বলা হয়। বুঝতে পেরেছো তো? অকারক কি? ক্রিয়ার সাথে সেই পদের সম্পর্ক থাকবে না, সেটাই হচ্ছে অকারক। এবার দেখো শ্রেণী বিভাগ। লিখো সবাই শ্রেণী বিভাগ। হয়েছে সবার অকারকের সংজ্ঞা লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো শ্রেণী বিভাগ। অকারককে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এই যে অকারক দুটো না, এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট আছে,
কারণ সম্বন্ধ পদ সম্বোধন পদ তোমাদেরকে চিনতে হবে কোনটা কি। লিখো অকারকের শ্রেণী বিভাগ। অকারককে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এবার দেখো সম্বন্ধ পদ কাকে বলে। সম্বন্ধ পদ কি আগে হেডিং দাও, তারপরে বুঝিয়ে দিই, তারপরে লিখবে তোমরা। সম্বন্ধ পদ কি না, সমাপিকা ক্রিয়ার সঙ্গে এই পদের কোনো সম্পর্ক থাকবে না, অর্থ সম্পর্ক থাকবে না। এই পদটা, এই সম্বন্ধ পদটা কেমন হবে? বিশেষের সাথে বিশেষের সম্পর্ক, বিশেষণের সাথে বিশেষের সম্পর্ক, আবার বিশেষণের সাথে বিশেষণের সম্পর্ক, আবার বিশেষণ বিশেষের সম্পর্ক। মানে ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদের সাথে এখানে সম্পর্ক তৈরি হতে পারে, সেটি হচ্ছে সম্বন্ধ পদ। দেখো বলে দিচ্ছি, এবার সংজ্ঞাটা লিখো তাহলে। লিখো বাক্যের অন্তর্গত যে পদ, বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক বা সাক্ষাৎ সম্পর্ক নেই। এই লাইনটা দাগ দাও, এই অর্থ সম্পর্ক বা সাক্ষাৎ সম্পর্ক নেই, এই লাইনটা দাগ দাও, নেই। কিন্তু মানে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কোনো অর্থ সম্পর্ক বা সাক্ষাৎ কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধ পদ বলে, তাদের সম্বন্ধ পদ বলে। আবার বলছি, দেখো প্রথম দিকে, বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক বা সাক্ষাৎ সম্পর্ক নেই, কিন্তু বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধ পদ বলে। এখানে এই সম্বন্ধ পদ বলে লিখো, দিয়ে তারপরে যেমনটা লিখো না, আমি যেটা বলছি সেটা তারপরে লিখবে, এখানে দেওয়া নেই ওটা, আমি বলে দিচ্ছি, তোমরা এখানে লিখে রাখো মনে রাখার সুবিধার জন্য। এই যে সম্বন্ধ পদ বলে নিচে নিচে লিখো, এরকম জায়গাতে যেমনটা পরে লিখবে। লিখো বিশেষ্য যুক্ত বিশেষ্য, বিশেষ্য যুক্ত বিশেষ্য, তার নিচে লিখো ম্যাম বিশেষ্য যুক্ত বিশেষ্য। হ্যাঁ বিশেষ্য, তারপরে প্লাস চিহ্ন দিয়ে লিখো বিশেষ্য। মানে সম্বন্ধ পদ কিভাবে গঠন হয় সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, গঠনটা। তাহলে ওই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তাহলে ক্রিয়াস পদের সঙ্গে সম্পর্ক হচ্ছে না, তাহলে কোন কোন বিশেষ্য যুক্ত বিশেষ্যর সাথে হচ্ছে। পরে নিচে লিখো বিশেষ্য যুক্ত বিশেষণ, পরে নিচে লিখো বিশেষ্য যুক্ত বিশেষণ, মানে প্রথমে বিশেষ্য থাকতে পারে, তারপরে বিশেষণ থাকতে পারে, আর তার আগেরটা বললাম বিশেষ্য প্রথমে থাকতে পারে, তারপরে বিশেষ্য থাকতে পারে। লিখেছো 2 নম্বর বিশেষ্য যুক্ত বিশেষণ। বুঝতে পারছি না, আরেকবার বলুন না। বিশেষ্য আচ্ছা বলছি, দেখো প্রথমে লিখো এই সম্বন্ধ পদ কাকে বলে, লিখেছো তো? ম্যাম লিখেছি। তারপরে নিচে লিখো বিশেষ্য দিয়ে প্লাস চিহ্ন দাও, প্লাস মানে যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে লিখো বিশেষ্য। প্রথমেও বিশেষ্য, পরেও বিশেষ্য, তার মাঝখানে প্লাস চিহ্ন হবে। হয়েছে সবার? তারপরে লিখো, হ্যাঁ তারপরে লিখো বিশেষ্য
তারপরে প্লাস চিহ্ন দাও বা যোগ চিহ্ন দাও একই, দিয়ে তারপরে লিখো বিশেষণ। নিচে রোমান হরফের 1 2 দিয়ে দাও না, তাহলে মনে থাকবে। প্রথমেরটা 1 দিয়ে দাও রোমান হরফের, আর দ্বিতীয়টা রোমান হরফের 2 দিয়ে দাও। তারপরে 3 নম্বরে রোমান হরফের লিখো বিশেষণ। প্রথমে লিখো বিশেষণ, তারপরে লিখো যুক্ত চিহ্ন দিয়ে বিশেষ্য। 3 নম্বরে রোমান হরফে লিখো বিশেষণ, তারপরে প্লাস চিহ্ন দাও, যোগ চিহ্ন আর কি দাও, দিয়ে লিখো বিশেষ্য। তারপরে রোমান হরফের 4 নম্বর দাগ দাও, নিচে লিখো বিশেষণ, বিশেষণ যুক্ত মানে যোগ চিহ্ন প্লাস চিহ্ন দাও, দিয়ে লিখো আবার বিশেষণ, আবার বিশেষণ লিখো। এবার যে কেউ একজন বলো আমাকে কি লিখেছো? বিশেষ্য প্লাস বিশেষ্য, একজন বলো, যে কোন একজন। বিশেষ্য প্লাস বিশেষ্য, আর বিশেষ্য প্লাস বিশেষণ, আর বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষণ। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা আছে। প্রথমে লিখেছি কি, মনে রাখবে এটা, এটা হচ্ছে সম্বন্ধ পদের স্ট্রাকচার, গঠন। প্রথমে হচ্ছে বিশেষ্য যুক্ত বিশেষ্য, রোমান হরফে 1 নম্বর দিয়ে লেখা হয়েছে। তারপরে 2 নম্বর দিয়ে লেখা হয়েছে কি না বিশেষ্য যুক্ত বিশেষণ। 3 নম্বরে লিখেছি বিশেষণ, তারপরে যোগ চিহ্ন দিয়ে লিখেছি বিশেষ্য, আর লাস্টে 4 নম্বরে লিখেছি বিশেষণ যুক্ত বিশেষণ। দেখো এখানে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই কোন কোন পদের সাথে সম্পর্ক হয়েছে? বিশেষ্য আর বিশেষণের সাথে। কখনো প্রথমে বিশেষ্য বসেছে, তারপরে কখনো পরে বিশেষণ বসেছে, আবার কখনো দুটোই বিশেষ্য হয়েছে, আবার কখনো দুটোই বিশেষণ হয়েছে, আবার কখনো ফার্স্টে বিশেষণ বসেছে তারপরে বিশেষ্য বসেছে। এইভাবে আমরা কি করেছি, সম্বন্ধ পদের গঠন আমরা তৈরি করলাম। এটা হেডিং দাও, উপরে লিখে নাও সম্বন্ধ পদের গঠন, গঠন বলে লিখে রাখো, তাহলে মনে থাকবে। তাহলে দেখো সংজ্ঞাটা তোমরা অ্যাকচুয়ালি তোমরা সংজ্ঞাটা পড়তেই হলো না, এই গঠনটা দেখেই তোমরা বুঝতে পারবে যে যে পদের সঙ্গে কি বলছে। সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটার সাথে মিলিয়ে দিচ্ছে এই গঠনটা কিভাবে হলো। দেখো বাক্যের অন্তর্গত যে পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক নেই। কোনো এখানে ক্রিয়াপদ আছে কি? ক্রিয়াপদ লিখিনি আমরা, তার মানে কোনো ক্রিয়াপদের সঙ্গে এখানে সম্পর্ক নেই। কি রয়েছে না বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক আছে। দেখো বা বিশেষ্য আর সর্বনাম পদের সম্পর্কই তো আছে। এই লাইনটা দাগ দিয়ে রাখো, এটাতে কি বলে সংজ্ঞাটাতে দাগ দিয়ে রাখো, এটা এই লাইনটা। দেখো বিশেষ্য আর সর্বনাম পদের সঙ্গে আমরা সম্পর্ক করেছি। আর সর্বনাম লিখে নাও, পাশে সর্বনাম লিখে নাও সব। বিশেষণের পাশে সবাই সর্বনাম লিখে দাও, প্রত্যেকটার পাশে সর্বনাম লিখে নাও, বুঝেছো? বিশেষ্যর পাশে সর্বনাম লিখে নাও, মানে বিশেষ্য পদও বসতে পারে আবার সর্বনাম পদও বসতে পারে। বিশেষ্য পদ কখন বসে? নাম পদ হচ্ছে বিশেষ্য পদ, নামের পরিবর্তে যে পদ বসে সেটাই হচ্ছে সর্বনাম পদ। যেমন রাম স্কুলে যায়, রাম ভাত খায়। বারবার রাম রাম বলতে বলতে কি হচ্ছে, আমাদেরকে শুনতে বিরক্ত লাগছে বা খারাপ লাগছে, সেই জন্য আমরা কি বলি যে রাম স্কুলে যায়, সে ভাত খায়, সে ফুটবল খেলে। এই যে রামের পরিবর্তে আমরা যে সে শব্দটা বসালাম, এটাই হচ্ছে কি না সর্বনাম পদ। তাহলে বিশেষ্যর পাশে অবলিক দিয়ে বা নিচে লিখে নাও সর্বনাম, একই কথা। এবার উদাহরণটা তোমরা লিখো, এবার সবাই উদাহরণটা লিখো, এত কিছু লেখার দরকার নেই। লিখো সৌরভের জামাটা অভিষেক পরেছে আজ। এই যে উদাহরণটা লিখেছি যেমন দিয়ে, ওইটা তোমরা লিখো এবার খাতায়। সৌরভের জামাটা, সৌরভের জামাটা অভিষেক পরেছে আজ। দেখো সৌরভের, এটা কি পদ গো বলো তো তোমরা? বিশেষ্য পদ না বিশেষণ পদ? বলো। বিশেষ্য পদ। বিশেষ্য পদ। নাম পদ মানে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের সাথে কার সম্পর্ক হয়েছে? জামা শব্দটার সম্পর্ক হয়েছে। জামাটা হচ্ছে এখানে কর্ম। তাহলে এই যে সৌরভের, এইটা মনে, এইটা তোমাদের সেই বিভক্তি পড়ানোর সময় বলেছিলাম তো, যে সম্বন্ধ পদের কি বিভক্তি থাকে বলো তো?
বিভক্তি র বা এর বিভক্তি, র বা এর বিভক্তি। হ্যাঁ, লিখে রাখো পাশে, এই সৌরভের জামাটা অভিষেক করেছে আজ। এই যে সৌরভের পরে নিচের দিকে অ্যারো চিহ্ন দাও, দিয়ে ব্র্যাকেটে লিখো সৌরভের তলাতে দাগ দাও, দিয়ে নিচের দিকে অ্যারো চিহ্ন দাও, দিয়ে লিখো র বা এর বিভক্তি সম্বন্ধ পদে যুক্ত হয়। লিখে রাখো, না হলে মনে থাকবে না। লিখো র বা এর বিভক্তি, র কমা দিয়ে লিখো এর, মানে র বসতে পারে বা এরও বসতে পারে, বিভক্তি সম্বন্ধ পদে যুক্ত হয়। তাহলে যে পদের মধ্যে র বা এর বিভক্তি, কার বিভক্তিটাও তো বসে। হ্যাঁ হ্যাঁ বলো। কার বিভক্তি, কার এ র না এ গো, না। কার, হ্যাঁ কার বিভক্তি বসে, কিন্তু এই সম্বন্ধ পদ মানেই হচ্ছে র আর এর বিভক্তি। দেখো ও। একটা তো ব্যতিক্রম থাকতেই পারে না, ও আচ্ছা। কিন্তু র বিভক্তি আর এর বিভক্তিটা মেন, এটা ছাড়া সম্বন্ধ পদ গঠন কিছুতেই হবে না। আর তুমি যে বলছো কার, কারের শেষে তো র আছে। হ্যাঁ, লিখো র বা এর বিভক্তি, র বা এর বিভক্তি সম্বন্ধ পদে যুক্ত হয়। সম্বন্ধ কারক কেউ লিখবে না, সম্বন্ধ হচ্ছে পদ, সম্বোধন পদ। একটা প্রশ্ন আমরা যখন অনার্সে পড়তাম না, তখন একটা প্রশ্ন পড়তো এরকম, যে সম্বন্ধ কে কেন কারক না বলে পদ বলা হয়। এটা প্রশ্নটা পড়তো, কেন পদ বলা হয় তোমরাই বলো। কারণ কি, এখানে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক হয় না, আর কারকে কি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক হয়, সেজন্য সে কারক। আর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না হলে তাকে আমরা পদ বলবো। এইটা হচ্ছে তার উত্তর। লিখেছো? এগুলো কিছু লেখার দরকার নেই, এগুলো তোমার উত্তর কি তোমাদের। তাহলে সৌরভের জামাটা অভিষেক পড়েছে আজ, এখানে সৌরভের, দেখো এর বিভক্তি যুক্ত হয়েছে, এই জন্য এটা হয়েছে কি না সম্বন্ধ পদ। আরো কতগুলো উদাহরণ আছে, লিখে নাও। বইটা আমার পড়া নেই, উদাহরণগুলো লিখে নাও শুধু। বইটা আমার পড়া নেই, আমারের তলায় দাগ দাও। কি বিভক্তি যুক্ত হয়েছে বলো তো আমার শব্দটার মধ্যে? র বিভক্তি যুক্ত হয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ। তারপরে দেখো বাতের ব্যথা, বাতের ব্যথা, এর বিভক্তি, হ্যাঁ এর বিভক্তি, ঠিক বলেছো। কালকের দিনটা, কি বিভক্তি যুক্ত হয়েছে? এর বিভক্তি। তারপরে দেখো মায়ের ছবিটির সঙ্গে নিয়ে যাস, তাহলে এখানে কি বিভক্তি? এর বিভক্তি। তাহলে দেখতে পেয়েছো যে এখানে ব্র্যাকেটে আমি লিখেও দিয়েছি পাশে, সম্বন্ধ পদে প্রধানত র বা এর বিভক্তি যুক্ত হয়। তোমরা চারটা উদাহরণ পরপর লিখে নাও। বইটা আমার পড়া নেই, আমারের তলাতে দাগ দাও। পরেরটা লিখো বাতের ব্যথা, দিয়ে বাতের তলাতে দাগ। তারপরেরটা লিখো কালকের দিনটা, দিয়ে কালকের তলাতে দাগ। তারপরে লিখো মায়ের ছবিটি সঙ্গে নিয়ে যাস, মায়ের তলাতে দাগ। সম্বন্ধ কারকের কোনো ভাগ নেই। না গো, না, নেই, ভাগ নেই কোনো কিছু। দেখো সম্বন্ধ পদের ভাগ নেই বলতে গেলে, কিন্তু সব এ বইতে দেখবে তোমাদের কাছে যদি বামন দেবের বই থাকে, ওগুলো তোমাদের দরকার নেই। ওগুলো যারা অনার্সে, যারা পরীক্ষা দিবে, এসএসসি দিবে, তাদের দরকার আছে। ওই সম্বন্ধ পদের কি কি রকম আছে, আবেগ সূচক সম্বন্ধ, ওইগুলো তোমাদের একদমই দরকার নেই। তোমরা শুধু জেনে রাখো যে সম্বন্ধ পদটা কোনটা। এই যেগুলো দরকার নেই সেগুলো পড়ে কি হবে বলো তো? যতটুকু জানার, দেখো একটা বাক্য দিয়ে দিলে তোমাকে সেখানে বলতে হবে যে এটা কি পদ। তোমাকে কারক নির্ণয় করতে দিতে পারে, পরীক্ষায় কিরকম কোশ্চেন দেয়, কারক নির্ণয় করতে দেয়। তোমাদের তো এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমাদের তো চারটে অপশন দেওয়া থাকবে, যেটা কারক হবে তোমরা দেখে মনে করবে, সেটার তলাতে দাগ দেবে। তোমাদের সংজ্ঞা লিখতে হয় না, তাহলে ওইগুলো পড়ার দরকার নেই তোমাদের। চারটা উদাহরণ লিখেছো সবাই? আর সম্বন্ধ পদটা বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই সম্বন্ধ পদে? না। এরপরে দেখো সম্বোধন পদ।
সম্বোধন কথাটার মানেই তো জানো যে সম্বোধন কথার অর্থ হচ্ছে কি ডাকা বা আহ্বান। সম্বোধন কাউকে কোনো কিছু সম্বোধন করা মানে কি ডাকা বা আহ্বান। এই লাইনটা দাগ দিয়ে রাখো, সংজ্ঞাটা লিখো সবাই, লিখো। বাক্যে যে পদের সাহায্যে, বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, এই লাইনটা দাগ দাও। এই যে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, এই লাইনটা দাগ দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট লাইন। কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, কিন্তু বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে, কিন্তু বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে যার কোনো অর্থ সম্পর্ক থাকে না, যার কোনো অর্থ সম্পর্ক থাকে না তাকেই সম্বোধন পদ বলে। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম সম্বোধন পদ? দেখো আমি বলে দিচ্ছি সম্বোধন পদ কি। যে বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, কিন্তু বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে যার কোনো অর্থ সম্পর্ক থাকে না, এটাও দাগ দিয়ে রাখো, অর্থ সম্পর্ক থাকে না। এই যে অর্থ সম্পর্ক থাকে না, এইটাই কিন্তু সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের কিন্তু মিল, বুঝেছো? সম্বোধন পদ এবং সম্বন্ধ পদের কিন্তু মিল হচ্ছে এইটাই, যে ক্রিয়াপদের সঙ্গে এই দুটো পদেরই অর্থ সম্পর্ক থাকে না, তাকে সম্বোধন পদ বলে। আছে পরের নোটের নিচের দিকে আছে, তোমাদেরকে পার্থক্যটা বলে দেবো, এখন জাস্ট বলে দিলাম। তাহলে সম্বোধন পদ কি? যে পদের সাহায্যে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে যার কোনো অর্থ সম্পর্ক থাকে না তাকে সম্বোধন পদ বলে। যেমন একটা উদাহরণ লিখেছি, লিখো তোমরা, উদাহরণটা লিখো সবাই। ওহে তোমার পড়া শেষ হলো, মানে জিজ্ঞাসা করছে, ওহে তোমার পড়া শেষ হলো, যে জিজ্ঞাসা চিহ্ন। দেখো ওহে কি করছেন? সম্বোধন করছে না, ডাকছে না কাউকে। ধরো কেউ পড়তে বসছে, তাকে ডাকছে, ওহে তোমার পড়া শেষ হলো, ওহে কোথায় যাও, ওহে কি করো। এই যে ডাকছে, কাউকে ডাকা হচ্ছে বা কাউকে সম্বোধন করা বোঝাচ্ছে, সেই জন্য এই ওহেটা কি হয়েছে না, ওহেটা হলো এখানে সম্বোধন পদ। ওহের তলায় দাগ দাও। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, যে এই যে যখন যাকে আমরা ডাকি না, ডাকার পরে কি হয় বলতো, একটুখানি আমরা থামি। এই যে থামলাম, তখন হয়তো দেখবে কমা থাকে, কখনো দেখবে বিস্ময়সূচক চিহ্ন থাকে। এখানে দেখো বিস্ময়সূচক চিহ্ন আমি দিয়েছি, আবার কোনো কোনো জায়গাতে কমা আছে। এই যে এইগুলো কি হচ্ছে না, এইগুলোই হচ্ছে কি না সম্বোধন পদ। ধরো কোনো লেটার লিখতে গেলাম, তাহলে সেখানে কি বলি, রেসপেক্টেড স্যার বলে কি করলাম আমরা, কমা দিয়ে দিলাম। ওই যে ওইটুকু জায়গাটা, ওইটাই কি, ওইটা হলো কি, ওইটাই হচ্ছে সম্বোধন পদ। মানে স্যারকে আমরা কি করলাম, আহ্বান করলাম। বুঝতে পেরেছো? সম্বোধন পদ ওটাই লিখেছি ব্যাখ্যা করে, আর কিছু নেই এখানে। তোমরা শুধু উদাহরণটা লিখে রাখো, যে ওহে তোমার পড়া শেষ হলো, দিয়ে ওহের তলাতে দাগ দাও। এই যে ওহে শব্দটার মধ্যে কি হয়েছে, কাউকে ডাকা বা আহ্বান করা বোঝাচ্ছে, আর এই ওহে শব্দটা ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক এর নেই, সেই জন্য এটা হয়েছে কি না সম্বোধন পদ। বুঝতে পেরেছো? আরো কয়েকটা উদাহরণ আছে, লিখে নাও তোমরা পরপর, লিখো। এই বুঝতে পেরেছো তো সবাই সম্বোধন পদটা? না আবার বলবো, বলো। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আরো কয়েকটা উদাহরণ আছে, তোমরা লিখে নাও, লিখো। ওরে ভাই বলে কমা দাও, ওরে ভাই কমা দাও, এটা কবিতার লাইন। ফাগুন লেগেছে বনে বনে, এটা একটা গানও আছে।
ওরে ভাই কমা দাও, দিয়ে লিখো ফাগুন লেগেছে বনে বনে। যেহেতু কবিতার লাইন তাই আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, তোমরাও রাখো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। বসন্ত উৎসবে এই গানটা হয়। শেষ শেষ উদাহরণটা ওই আমারে ফিরায় লয় ওই বসুন্ধরে, ওটা কি করে হ্যাঁ, হচ্ছে? বসুন্ধরাকে এখানে আহ্বান জানাচ্ছে গো। বলে দিচ্ছি দাঁড়াও, পরপর বলছি, তারপর একটা লিখো, বলে দিচ্ছি দাঁড়াও। তারপর একটা লিখো মহাশয়, দিয়ে কমা দাও, দিয়ে লিখো আমরা বহুকালের অসভ্য জাতি। এটা বিদ্যাসাগরের সভ্য অসভ্য থেকে প্রবন্ধটা থেকে নিচে লাইনটা। মহাশয়, আমরা বহুকালের অসভ্য জাতি। দেখো মহাশয় এখানে কি করছে, মানে আহ্বান করছে বা সম্বোধন করছে, দিয়ে বলছে আমরা বহুকালের অসভ্য জাতি। এটাও দিতে পারো সিঙ্গেল ইনভার্টেড কমা, আমি দিইনি। তারপর একটা লিখো ও রতন, দিয়ে কমা দাও, তুমি আগামীকাল এসো। দেখো ও রতন, এই যে ডাকছে ও রতন, দিয়ে কমা, থামলো, মানে কি করলো, কাউকে ডাকলো বা সম্বোধন করলো, দিয়ে বলছে যে তুমি আগামীকাল এসো, দিয়ে ও রতনের তলাতে দাগ দাও। দেখো তুমি বলছিলে না, পরেরটা বলে দিচ্ছি, দেখো আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে। বসুন্ধরাকে কি করছে গো, ডাকছে বা আহ্বান জানাচ্ছে যে তুমি আমাকে ফিরিয়ে নাও। এটা আগেও বসে অনেক সময় যে বসুন্ধরে আমারে ফিরিয়ে, আমি ভাবছিলাম যে আগেই লিখবো, তারপর ভাবছি না লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমারে ফিরায়ে লহ ওহি বসুন্ধরে, মানে এখানে বলছে বসুন্ধরাকে কি করছে, আহ্বান করছে বা ডাকছে যে তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা আহ্বান বোঝাচ্ছে, এটা সম্বোধন করছে, কাকে করছে না বসুন্ধরাকে করছে, সেই জন্য এটা হয়েছে কি না সম্বোধন পদ। বুঝতে পেরেছো? ভালো করে লাইনটা পড়ো, তাহলেই বুঝতে পারবে। যে আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, বসুন্ধরাকে প্রার্থনা জানাচ্ছে যে আমাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নাও, সেই জন্য বসুন্ধরাকে আহ্বান করছে। আমরা কেমন বলি, ভগবান হে ভগবান তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। তাহলে কি করছি, আমরা ভগবানকে আহ্বান জানাচ্ছি বা প্রার্থনা জানাচ্ছি, এই যে ডাকছি ভগবানকে, এটাও তো একটা ডাকা। সেই জন্য এটা কি হয়েছে না, এটা হয়েছে সম্বোধন পদ। বুঝতে পেরেছো তুমি? ওই মানে তো এই আমাকে ফিরিয়ে এলো এই বসুন্ধরা মানে এই পৃথিবীতে, হ্যাঁ ডাক কি করে ডাকা হচ্ছে ওটাই ভাবছি। কেন, দেখো এই যে আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, এই বসুন্ধরা তুমি আমাকে ফিরিয়ে নাও, বসুন্ধরাকে তো সম্বোধন করছে গো। ভালো করে লাইনটা পড়ো, তাহলে তো বুঝতে পারবে। বসুন্ধরাকে সম্বোধন করছে, কথাটা তুমি নিজের মতো করে ঘুরিয়ে সামনের দিকে যদি বসাও বসুন্ধরাটাকে, যে বসুন্ধরে আমারে ফিরিয়ে এলো, যদি আমি বলি এটা, সামনের দিকে বসালে সম্বোধন হচ্ছে, কিন্তু হ্যাঁ তা পিছন দিকে বসালে কি হচ্ছে না, হচ্ছে। ভালো করে লাইনটা পড়ো, তাহলেই বুঝতে পারবে। আমারে ফিরিয়ে এলো এই এই বসুন্ধরে, এই যে ওই ওই কথার অর্থ হচ্ছে কি না এই বসুন্ধরে তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। তাহলে এটা কি, বসুন্ধরাকে আমরা সম্বোধন করছি বা আহ্বান জানাচ্ছি, সেই জন্য এটা সম্বোধন পদ হয়েছে। এইরকম টাইপের আরেকটা উদাহরণ দিলে ভালো হতো, তুমি একটা শেষের লিখে দিকে নাও, থাকবে। লিখো আমার মনস্কামনা পূরণ করো হে ভগবান। আমার মনস্কামনা পূরণ করো হে ভগবান। সম্বোধন পদ কি, তুমি কি ভাবছো যে সামনে বসলেই সম্বোধন হবে, পেছনে হবে না, দুটোতেই হবে গো। তোমাকে বাক্যটা পড়ে বুঝতে হবে, বুঝেছো? আমার মনস্কামনা পূরণ করো হে ভগবান, দিয়ে হে ভগবানের তলাতে দাগ দাও। দেখো এটাও কি করছি, আমরা ভগবানকে ডাকছি। বাকিটা বুঝতে পেরেছো সম্বোধন পদটা? হ্যাঁ ম্যাম। বলো কোনো অসুবিধা আছে কি? তাহলে আমি পার্থক্যটা একটু বলে দিই, দিয়ে তারপরে কারক চক্রে যাব। ম্যাম আরেকবার, ম্যাম হ্যাঁ বলো। বলছি সম্বন্ধ পদটা আরেকবার একটু বলবেন, আচ্ছা উদাহরণটা ঠিক আছে, একটু। হ্যাঁ হ্যাঁ বলছি। সম্বোধন পদটা না সম্বোধন পদ? সম্বন্ধ পদটা প্রথমেরটা, আচ্ছা ঠিক আছে বলছি। দেখো সম্বন্ধ পদ মানে কি না, ক্রিয়াপদের সঙ্গে
কোনো সম্পর্ক থাকবে না। তাহলে কার কার সাথে সম্পর্ক থাকবে? এই যে বিশেষ্য বা সর্বনামের সাথে সম্পর্ক বিশেষ্য বা সর্বনাম, তার সাথে কি হবে না বিশেষণের সম্পর্ক হতে পারে। আবার ওই যে ছকটা লিখালাম, ছকটার দিকে ভালো করে লক্ষ্য করো, বিশেষ্যর সাথে সর্বনামের সম্পর্ক হতে পারে, আবার বিশেষণেরও সম্পর্ক হতে পারে। যে কোনো ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদের সঙ্গে যখন সম্পর্ক হবে তখন সেটা হবে কি না সম্বন্ধ পদ। আর এইটা মনে রাখবে যে সম্বন্ধ পদ আমাকে কিভাবে জানবো, আমি কিভাবে সম্বন্ধ পদ হচ্ছে। তোমাদেরকে তো একটা ভালো নিয়ম বলে দিলাম, ওই যে র বা এর বিভক্তি যদি যুক্ত থাকে তখনই বুঝতে পারবে এটা সম্বোধন পদ। বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। র বা এর বিভক্তি যখন যুক্ত থাকবে তখনই হবে কি সম্বন্ধ পদ। দেখো এই যে ব্যাকেটে লিখে দিচ্ছি, এই জায়গাটা তোমরা ওই যখন পড়বে ভালো করে লক্ষ্য করবে। তোমরা লিখেও নিয়েছো তো এটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইটা যদি মনে রাখতে পারো, দেখো প্রত্যেকটা উদাহরণে দেখো বইটা আমার পড়া না, এখানে কি যুক্ত হয়েছে? র যুক্ত হয়েছে। র বা এর বিভক্তি যুক্ত হলেই তখনই হয়ে যাবে কি সম্বন্ধ পদ। বাতের ব্যথা, দেখো এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। তারপর কি বলছে? কালকের দিনটা, এখানে কোনো ক্রিয়াপদ নেই। দেখো আছে কি কালকের দিনটা বা বাতের ব্যথা, এখানে কোনো ক্রিয়াপদ আছে বলো তো? নেই। ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্কের ব্যাপারও নেই, আমরা যে কোনো বসাতেই পারি। এই জন্য দুটো উদাহরণ আমি ক্রিয়াপদ ছাড়াই দিয়েছি। দেখো মায়ের ছবিটা, দেখো এখানে কি মায়ের এর বিভক্তি যুক্ত হয়েছে। আবার কালকের এর, বাতের এর, আমার র, এই যে বিভক্তিগুলো যুক্ত হয়েছে যে পদের সাথে, মনে রাখবে এটা, যে পদের সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে সেটাই জানবে এখানে কি না সম্বন্ধ পদ। বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। এরপরে দেখো পার্থক্যটা বলে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তোমরা লিখো খাতায় পার্থক্য। আগে লিখো সাদৃশ্য, সাদৃশ্যটা লিখো, তারপরে পার্থক্যটা লিখবে, মানে বৈসাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে মিল। সম্বন্ধ ও সম্বোধন পদের সাদৃশ্য। একটাই মিল আছে, তোমাদেরকে তখন পড়ানোর সময় বললাম। কি মিল না সম্বন্ধ পদ ও সম্বোধন পদ উভয়ে কি অকারক, মানে ক্রিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে লিখে রাখো, মনে থাকবে তাহলে। এই অকারক বলে ব্যাকেটে লিখে নাও যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই, মানে দুটোরই ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই। এই অকারক বলে লিখে পাশে এই যে ব্যাকেট দিলাম ওইখানে লিখো তোমরা ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই। সম্বন্ধ পদ ও সম্বোধন পদ হলো উভয়ই অকারক, যে ব্যাকেটে লিখো ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই। হয়েছে? এবার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য কথার অর্থ হচ্ছে পার্থক্য, মানে অমিল, যেটা অমিল। লিখো বৈসাদৃশ্য দিয়ে, একদিকে লিখো সম্বন্ধ পদ, একদিকে লিখো সম্বোধন পদ। এই পার্থক্যটা পড়ে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে সম্বন্ধ পদ কি আর সম্বোধন পদ কি। আমি যে সংজ্ঞাটা লিখিয়েছি পার্থক্যতে, আমি সেইগুলো ছোট 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 করে ভাগ করে লিখে দিয়েছি। প্রথমে দেখো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের ঘরে লিখো সম্বন্ধ পদ বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্ক যুক্ত। এই যে দেখো সৌরভের, এটা কি পদ গো? বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের সঙ্গে অর্থ সম্পর্ক যুক্ত হয়েছে। বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্ক যুক্ত। এইখানে ব্যাকেটে লিখে রাখতে পারো মনে রাখার জন্য, যে ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদ, এখানে ব্যাকেটে লিখে রাখতে পারো সবাই। এখানে ব্যাকেটে তলাতে লিখে রাখতে পারো যে ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদ থাকবে সম্বন্ধ পদে, ক্রিয়াপদ না থাকলেই হলো। ব্যাকেটে লিখে না ওই সম্বন্ধ পদের নিজে, তাহলে মনে থাকবে আরো ভালো করে যে ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদ, সে বিশেষ্য হতে পারে, সর্বনামও হতে পারে, বিশেষণও হতে পারে, যে কোনো পদ হতে পারে। মেনলি তো এই তিনটে পদ দ্বারাই তোমরা গঠন করছি। আর অব্যয় তো হবে না, তার কারণ কি না অব্যয়টা ও এবং কিন্তু এগুলো কি সংযোজক। অব্যয়টা বাদ দিয়ে করো, অব্যয়টা এক ধরনের প্রত্যয়, ওটা বাদ দাও।
এই তিনটে পদ লিখে রাখো। কি কি পদ? বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ, এই তিনটে পদ। এই তিনটে পদের সাথে সাধারণত সম্বন্ধ পদে সম্পর্ক তৈরি হয়, ওই জন্য ব্যাকেটে লিখে নাও যে ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদ। লিখেছ? এরপরে সম্বোধনের ঘরে আসো, লিখো। সম্বোধন পদের ওই পাশের ঘরটাতে, মানে দুপাশে ভাগ করেছো, দিয়ে পাশের ঘরটাতে লিখো সম্বোধন পদের যে ঘরটা করেছো ওইখানে লিখো। লিখো সম্বোধন পদের সঙ্গে বাক্যের কোনো অর্থ যোগ নেই। বাক্যের কোনো অর্থ যোগ নেই। দেখো আমি ব্যাকেটে লিখে দিয়েছি, এটা ডাকা অর্থে প্রয়োগ করা হয়, ডাকা বা আহ্বান অর্থে। ওইটা তোমরা ব্যাকেটে লিখে রাখো, তাহলে মনে থাকবে। লিখো সম্বোধন পদের সঙ্গে বাক্যের কোনো অর্থ যোগ নেই। সম্বন্ধ পদে কিন্তু অর্থযোগ আছে যে কোনো পদের সাথে, আর এখানে কিন্তু অর্থযোগ নেই। সম্বোধন পদে ব্যাকেটে লিখে রাখো ডাকা অর্থে প্রয়োগ করা হয়। ওই যে ব্যাকেটে লিখে দিয়েছি, দেখো ডাকা অর্থে প্রয়োগ, মানে ডাকা অর্থে আমরা প্রয়োগ করি। কাউকে ডাকা মানে আহ্বান করা অর্থে। তাহলে দেখো সম্বন্ধ পদটাতে কি লিখলাম? সম্বন্ধ পদে লিখলাম কি বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ যুক্ত থাকে। ঠিক আছে, মানে এখানে কি ক্রিয়াপদ ছাড়া, ব্যাকেটে লিখেছি ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদ। আর সম্বোধন পদের ঘরে লিখলাম যে সম্বোধন পদের সঙ্গে বাক্যের কোনো অর্থ যোগ নেই, কোনো অর্থ যোগ থাকবে না। এটা শুধুমাত্র কি অর্থে ব্যবহার করা হবে? ডাকা বা আহ্বান করা অর্থে এটি ব্যবহার করা হবে। পরে দুয়ের দাগ দিয়ে লিখো সম্বন্ধ পদের ঘরে লিখো সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত হয় কি? র কমা দিয়ে এর বিভক্তি। সম্বন্ধ পদে বিভক্তি যুক্ত হয় কি? বিভক্তি যুক্ত হয় ব্যাকেটে লিখে দিয়েছি, দেখো র বা এর বিভক্তি। এই সম্বন্ধ পদের বিভক্তিটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কারণ একমাত্র সম্বন্ধ পদেরই নির্দিষ্ট বিভক্তিটা আছে। দেখো সম্বন্ধ পদে কি না, র বা এর বিভক্তি থাকলেই একমাত্র সম্বন্ধ পদ হবে। সম্বোধন পদে দেখো সম্বোধন পদ খাঁটি বাংলা শূন্য বিভক্তি, মানে সম্বোধন পদে এখানে ওরকম ভাবে কোনো বিভক্তি আমরা ব্যবহার করতে পারি না, সেই জন্য এটা কি খাঁটি বাংলা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি মানে কি বিভক্তি? কি নাম শূন্য বিভক্তির অপর নাম? অবিভক্তি। হ্যাঁ, অবিভক্তি। শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে অবিভক্তি। তাহলে লিখো সম্বোধন পদ খাঁটি বাংলায় বিভক্তি শূন্য, মানে এখানে বিভক্তি নেই। যেন এই যে বললাম একটা উদাহরণ, ওহে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই যে ওহে ভাই এই শব্দটাতেও কি সম্বোধন করলাম, এখানে আমরা বিভক্তি কি বসাবো? এখানে বিভক্তি কোনো বসানোর দরকারই নেই, কারণ এটা সম্বোধন করছি কাউকে। তারপরে দেখো 3 নম্বরে লিখো সম্বন্ধ পদ সম্বন্ধিত পদের অব্যবহিত পূর্বে বসে। এই সম্বন্ধিত পদ কি বলে দেবো, এটা তলারে দাগ দিয়ে রাখো। সম্বন্ধ পদ সম্বন্ধিত পদের অব্যবহিত পূর্বে বসে, মানে আগে বসবে, বুঝেছো? যেমন ধরো এই যে সৌরভের জামাটা, তাহলে সৌরভের জামাটা কার সাথে সম্পর্ক গো? জামাটার সাথে। কার আগে বসছে? জামাটার আগে বসছে, দিয়ে তৈরি হয়েছে কি না সম্বন্ধ পদ। সেই জন্য ওই জামাটা শব্দটা হলো কি এখানে না সম্বন্ধিত পদ। আছে পরে আছে, বলে দিচ্ছি ওটা, তোমরা শুধু পার্থক্যটা এখন দেখো। ম্যাম, হ্যাঁ গো, অব্যবহিত মানেটা কি আরেকবার বলুন? আচ্ছা অব্যবহিত বলছি, সম্বন্ধ পদ সম্বন্ধিত পদের অব্যবহিত পূর্বে বসে। অব্যবহিত মানে আগে, আগে। অব্যবহিত পূর্বে মানে কিছু আগে, অব্যবহিত মানে কিছু আগে।
ঠিক আছে। অব্যবহিত পূর্বে বসে, মানে কিছু আগে বসে। তারপরে লিখো সম্বোধন পদের ঘরে লিখো সম্বোধন পদ যে কোনো স্থানেই বসতে পারে। ওই যে কি গো, বুঝতে পেরেছো এবার তুমি? যে জিজ্ঞেস করছিলে বসুন্ধরে ম্যাডাম আগে হলে হ্যাঁ। হতো, এই জন্যই বললাম যে পার্থক্যটা পড়লে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সম্বোধন পদটা যে কোনো জায়গাতে বসতে পারে, আগেও বসতে পারে পরেও বসতে পারে, বসা নিয়ে কোনো সম্পর্ক নেই এর। কিন্তু এটা মনে রাখতে হবে যে সম্বন্ধ পদটা সম্বন্ধিত পদের কিন্তু আগেই বসবে, তবেই কিন্তু এটা সম্বন্ধ পদ হবে। আর সম্বোধন পদের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই বসতে পারে, সে আগেও বসতে পারে পরেও বসতে পারে, কোনো এটা নিয়ে সম্পর্ক নেই। এইগুলি হলো প্রত্যেকটা পার্থক্য। তোমরা বলো এইগুলোর মধ্যে কোনো অসুবিধা আছে? এই পার্থক্যটার মধ্যে বুঝতে পেরেছো তো সবাই পার্থক্যটা? সাদৃশ্যটা তো আশা করি কারোর অসুবিধা নেই। পার্থক্য হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো? ম্যাম। ঠিক আছে, এবার দেখো এই যে এক্ষুনি যে তোমাকে বললাম যে সম্বন্ধিত পদটা কি, এই যে অব্যবহিত পূর্বে বসে, ওটা লিখে রাখো, এটা জেনে রাখো, তোমাদের জানা দরকার আছে। লিখো সম্বন্ধিত পদ, হেডিং দাও সবাই। আগে সংজ্ঞাটা লিখো, তারপরে বুঝতে পারবে। লিখো বাক্যের যে পদের সঙ্গে সম্বন্ধ পদের অর্থ সম্পর্ক থাকে, বাক্যের যে পদের সঙ্গে সম্বন্ধ পদের অর্থ সম্পর্ক থাকে তাকে সম্বন্ধিত পদ বলে। আবার বলছি, দেখো বলছে কি না, বাক্যের যে পদের সঙ্গে, যে পদটার সাথে সম্বন্ধ পদের অর্থ সম্পর্ক থাকে তাকে সম্বন্ধিত পদ বলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো আমি লিখে দিয়েছি প্রত্যেকটা তোমাদের বোঝার জন্য, যে পীযূষের বইটি অর্ণব পড়েছে। এই যে পীযূষের, দেখো এর বিভক্তি আছে, তাহলে কি পদ? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ। তার সাথে কি যুক্ত হয়েছে? পীযূষের এর। বইটি, পীযূষেরটা তো সম্বন্ধ পদ হয়ে গেল। বইটির সাথে কি হয়েছে না, সম্পর্ক তৈরি করছে, বইটি না থাকলে হবে না, সেই জন্য বইটি হচ্ছে কি না সম্বন্ধিত পদ। আর ওই যে লাস্টের যেটা লিখেছিলাম পার্থক্যটা, ওইখানে কি লেখা ছিল যে সম্বন্ধ পদ সম্বন্ধিত পদের অব্যবহিত পূর্বে বসে। এই যে অব্যবহিত পূর্বে, দেখো অব্যবহিত পূর্বে মানে কি, এই যে বইটি যে শব্দটি রয়েছে এর ঠিক আগেই বসেছে না সম্বন্ধ পদটা, তাহলে এইটাকে বলা হচ্ছে কি না অব্যবহিত পূর্বে। আর অর্ণব এখানে কর্তা, আর পড়েছে হচ্ছে ক্রিয়াপদ। যে বললাম সৌরভের জামা, তাহলে জামাটা যে জামা হচ্ছে কি সম্বন্ধিত পদ, তার সাথে সৌরভের একটা সম্পর্ক তৈরি হয়েছে, সৌরভের জামা। বা ধরো আরেকটা উদাহরণ বলছি, ধরো এই যে এক্ষুনি যে তোমাদের পড়লে বাতের ব্যথা, এই যে ব্যথাটা হচ্ছে কি না সম্বন্ধিত পদ, আর তার সাথে বাতের এটা কি না সম্বন্ধ পদ। বুঝেছো? লিখেছো সবাই এটা সম্বন্ধিত পদ? বুঝতে পেরেছো তো? সম্বন্ধ পদের, হ্যাঁ সম্বন্ধ পদের পরে যে শব্দটি বসে সেটাই একমাত্র সম্বন্ধিত পদ। এখানে বলো তো তোমরা, তাহলে বুঝতে পেরেছো তো? এই যে এইখানে বলো কোনটা সম্বন্ধিত পদ হবে, বলো। প্রথমটা হবে প্রথমেরটা বলো। পড়া, প্রথমটা হবে বইটা পড়া। পড়া নেই, পড়া হবে, দ্বিতীয়টা ম্যাডাম হবে বাতের ব্যথা। বইটা হবে না সম্বন্ধিত গো না, পদ। প্রথমেরটা বইটা মায়ের বইটা হবে ছবিটি। সম্বন্ধিত পদ। ছবিটি তারপরেরটা হবে হচ্ছে লাস্টেরটা হবে ছবি। ব্যথা হবে সম্বন্ধিত পদ। হ্যাঁ ঠিক। দিনটা হবে সম্বন্ধিত। তারপর দিনটা সম্বন্ধিত পদ। মায়ের ছবিটি হবে। তারপরে ছবিটি মায়ের সম্বন্ধিত ছবিটি পদ। হচ্ছে সম্বন্ধিত হ্যাঁ, পদ। ছবিটি ছবিটি হচ্ছে সম্বন্ধিত পদ। হ্যাঁ, ঠিক আছে। দেখো কারক কিন্তু আমি শেষ করে দিলাম, অকারকও পড়িয়ে দিলাম, পুরোটাই হয়ে গেল। বলো এই অকারকে কোনো অসুবিধা আছে কি? তাহলে না যদি থাকে তাহলে আমি কারক চক্রটা একবার জাস্ট লাস্ট বলে দেবো, তারপরে নতুন পড়া করব। বলো অসুবিধা আছে অকারকটা কারণ? না ম্যাম। তাহলে এবার কারক চক্রটা পড়ি।
দাঁড়াও, দেখতে পাচ্ছ সবাই কারক চক্র? স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? কি গো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা করার দরকার নেই, এটা লেখার দরকার নেই, পিডিএফটা তো থাকবে, একটুখানি আছে, এটা তোমরা খাতায় লিখে নিবে। আমি এটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এটা কারকটাই আছে, আর কিছু নেই। দেখো ফার্স্টে আমরা কি আছে, দেখো দাঁড়াও, ফার্স্টে গোলটাতে লেখা আছে কি? ক্রিয়া। ক্রিয়া হচ্ছে এখানে মূল কাণ্ডারি। ক্রিয়া কি করছে? সমস্ত কিছু পরিচালনা করছে। কারক চক্র, কারক চক্র, কারকগুলো কোনগুলো বলো? কারকগুলো কোনগুলো? কোনগুলো কারক? কর্তৃকারক, কর্তৃকারক, কর্মকারক, কর্তৃকারক, কর্মকারক, করণ করণকারক, কারক, অধিকরণকারক, অপাদানকারক। নিমিত্তকারক। এইগুলি হচ্ছে কারক। এই কারকগুলির সাথে ক্রিয়ার যে অন্বয় বা সম্পর্ক, সেটাই এই চক্রের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে দেখো মাঝখানে ক্রিয়া বসে রয়েছে, ক্রিয়ার সাথে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে। প্রথমে হয়েছে কি না কর্তা, কর্তার সম্পর্ক রয়েছে, তারপরে কর্ম, তারপরে দেখো করণ, তারপরে এই পাশে দেখো সম্প্রদান, তারপরে অপাদান, তারপরে লাস্টে অধিকরণ। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখো, কারকের সাথে কারকের এই চক্রটার মধ্যেই কিন্তু সম্পর্ক আছে। আর এই যে এখন যে আমরা যেটা পড়লাম সেটা দেখো ক্রিয়ার সঙ্গে কিন্তু আলাদা, ক্রিয়া থেকে বিচ্ছেদ রয়েছে এই জায়গাটা, দেখতে পেয়েছো না? বিচ্ছেদ রয়েছে এই জায়গাটা, আলাদা হয়ে গেছে না, কারক এই ক্রিয়া থেকে আলাদা হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে, সেই জন্য এটা কি অকারক, সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ। এবার দেখো কর্তৃকারক। কর্তৃকারকে কি দেখো, এই ভালো করে দেখো, কে দিয়ে প্রশ্ন করছে? কর্তাকে। কি দিয়ে অনেক সময় করা হয়? কাহাকে কি দিয়ে প্রশ্ন করছে? কর্মকারকে। এটা তোমাদের বইয়েও আছে, বামনদেবের বইটা যদি কারোর থাকে তার বইতেও আছে। তারপরে দেখো করণ কারকে কি হয়েছে না দ্বারা, দিয়া, কর্তৃক, মানে কিসে, এইসব দিয়ে প্রশ্ন করছে। হ্যাঁ, তোমরা তো সম্প্রদানটা জানো, নিঃস্বার্থে যাকে দান করব সেটাই হচ্ছে সম্প্রদান। আর কি অপাদান কারকে হইতে, হইতে থেকে, কে, অপেক্ষা। হ্যাঁ, আর অধিকরণ কারকে কি হয় বলতো? অধিকরণ কারকে কোথায়? হ্যাঁ, স্থান কাল পাত্র, মানে কোথায় কখন, হ্যাঁ এগুলো বোঝাচ্ছে। আর যে সম্বন্ধ আর সম্বোধন পদ কিন্তু আলাদা, যেহেতু এখানে কোনো কিছু বোঝাচ্ছে না। তোমাদেরকে একটা জিনিস বলে দিলাম যে সম্বন্ধ পদটা সবসময় মনে রাখবে, র বা এর বিভক্তি যুক্ত থাকলেই সেইটাই হচ্ছে কি না সম্বন্ধ পদ। আর সম্বোধন পদ মানে কাউকে ডাকা বা আহ্বান করা। ব্যাস, হয়ে গেল কারক চক্র। এটি হচ্ছে কারক চক্র। আমি আজকে তোমাদেরকে পড়াবো, এটা নতুন চ্যাপ্টার, এটা দ্বিতীয় চ্যাপ্টার আমাদের বাংলা ক্লাসের, এটা দ্বিতীয় চ্যাপ্টার, শব্দ ও পদ। আজকে এটা নতুন চ্যাপ্টার হচ্ছে গো। লিখো সবাই শব্দ এবং পদ। আগে শব্দ পড়বো, তারপরে পদগুলো পড়বো। আচ্ছা বলো, তোমরা আগে বলো, এই যে পদ বলছি, এই পদ শব্দটা কি কি পদ তোমরা জানো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই পদগুলো আমরা জানি, এগুলোই হচ্ছে পদ। আমরা এইগুলো পড়বো আস্তে আস্তে। প্রথমে আগে শব্দটা বলে দিই, তারপরে পদটা পড়বো। তাহলে হেডিং দাও খাতায়, শব্দ। শব্দর সংজ্ঞা সবাই মোটামুটি জানো, তাও লিখে নাও। লিখো, একাধিক ধ্বনি। শব্দ কাকে বলে? একাধিক ধ্বনি মিলিত হয়ে ধ্বনির চেয়ে বৃহত্তর, অর্থপূর্ণ, একক গড়ে তুললে তাকে শব্দ বলে। তাকে শব্দ বলে।
আবার বলছি দেখো, একাধিক ধ্বনি মিলিত হয়ে ধ্বনির চেয়ে বৃহত্তর অর্থপূর্ণ একক গড়ে তুললে তাকে শব্দ বলে। এই জায়গাটা দাগ দিয়ে রাখো, এটা থেকে এমসিকিউ দিতে পারে। এই যে বৃহত্তর, এইটা বৃহত্তর অর্থপূর্ণ একক। আমি তোমাদের আজকে এটা পড়িয়ে দিই, দিয়ে তোমাদেরকে এমসিকিউ করতে দেবো এখান থেকে, সেখানে আছে প্রশ্নটা। লিখেছো সবাই এটা শব্দ কাকে বলে? আবার বলছি দেখো, শব্দ কাকে বলে? যদি একাধিক ধ্বনি মিলিত হয়, একাধিক ধ্বনি মিলিত হচ্ছে, দিয়ে মিলিত হয়ে কি করছে না একটা বৃহত্তর একক গড়ে তুলছে, মানে বড় একটা শব্দ তৈরি করছে, তখন সেটা কি হচ্ছে না শব্দ বলা হয়। যেমন ধরো একটা উদাহরণ বলছি, এ, তারপরে এ একটা ধ্বনি আর ক একটা ধ্বনি, এই দুটো যখন একসাথে যুক্ত করে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে, এ ক এক। বুঝতে পেরেছো শব্দ কাকে বলে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। এবার দেখো শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ, এই ছকটা করে নাও সবাই। শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করি। শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে গঠনমূলক দিক থেকে, মানে গঠনমূলক শ্রেণী, আর একটা হচ্ছে অর্থমূলক শ্রেণী। লিখো, শব্দর ছকটা করো। প্রথমে শব্দ লিখো মাঝখানে, দিয়ে এক পাশে লিখো গঠনমূলক, শব্দের নিচে আমি যেমন করে অ্যারো দিয়েছি ওটা দিয়ে দাও অ্যারো। একদিকে লিখো গঠনমূলক শ্রেণী, আর একদিকে লিখো অর্থমূলক শ্রেণী। গঠনমূলক শ্রেণী আর একদিকে অর্থমূলক শ্রেণী। এবার দেখো গঠনমূলক শ্রেণীর মধ্যে কি কি পড়ে? মৌলিক শব্দ পড়ে আর সাধিত শব্দ পড়ে। গঠনমূলক শ্রেণীর মধ্যে পড়ে মৌলিক শব্দ আর সাধিত শব্দ। এবার দেখো এই যে সাধিত শব্দ করলাম, এই সাধিত শব্দকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। মৌলিক শব্দের কিন্তু কোনো ভাগ নেই, সাধিত শব্দের ভাগ আছে। ওই জন্য দেখো সাধিত শব্দ থেকে আমি অ্যারোটা দিয়েছি। সাধিত শব্দকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন শব্দ বা প্রত্যয়ান্ত শব্দ, মানে যেটার সঙ্গে কি থাকবে না প্রত্যয় যুক্ত থাকবে, বা প্রত্যয় নিষ্পন্নও থাকতে পারে। আরেকটা কি? আরেকটা যে সমাসবদ্ধ বা সমস্ত সাধিত শব্দ। এবার দেখছো তো কেন আমি সমাসটা পড়াইনি তোমাদের? কারণ আমাদেরকে আগে শব্দটা জানতে হবে গো। শব্দ যদি না জানি আমরা, শব্দ যদি পদ গঠন করতে না পারি, তাহলে আমরা সমাস নির্ণয় করব কিভাবে? এই জন্য আমি সমাসটা পড়াইনি তোমাদের আগে। শব্দটা আর সন্ধিটা পড়িয়ে দিই, তারপরে সমাসটা পড়াবো। লিখেছো সাধিত শব্দকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যয়ান্ত বা প্রত্যয় নিষ্পন্ন শব্দ, আর একটা হচ্ছে কি না সমাসবদ্ধ বা সমস্ত সাধিত শব্দ। এটি হলো কি না গঠনমূলক শ্রেণী। গঠনমূলক শ্রেণীকে আবার বলছি দেখো, গঠনমূলক শ্রেণীকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে যৌগিক সাধিত শব্দ। এই যে মৌলিক শব্দ আর সাধিত শব্দ, তার মধ্যে মৌলিক শব্দের কিন্তু কোনো ভাগ নেই, ঠিক আছে? সাধিত শব্দকে আবার দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে কি না প্রত্যয়ান্ত বা প্রত্যয় নিষ্পন্ন শব্দ, আরেকটা হচ্ছে সমাসবদ্ধ বা সমস্ত সাধিত শব্দ। এটি হচ্ছে গঠনমূলক শ্রেণী। এরপরে দেখো অর্থমূলক শ্রেণী। অর্থমূলক শ্রেণী ডান দিকে দেখো, অর্থমূলক শ্রেণীতে আবার আমরা কি করছি না অর্থমূলক শ্রেণী অনুযায়ী আমরা আবার শব্দকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, দ্বিতীয়টা হচ্ছে যোগরূঢ় শব্দ, আর তৃতীয়টা হচ্ছে রূঢ় শব্দ। বা এখানে বা দিয়ে লিখো, বাটা লিখা হয়নি, এখানে লিখো
রুড়ি শব্দ, একই কথা, রুড়ি শব্দ। রয়ে দীর্ঘ, রয়ে শূন্য, রয়ে হস্ত, রুড়ি, রুড়ি শব্দ। এই রূঢ় শব্দের পাশে বা দিয়ে লিখবে। তাহলে শব্দের শ্রেণী বিভাগে আমরা অর্থমূলক দিক থেকে শব্দকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে যৌগিক শব্দ, তারপরে হচ্ছে যোগরূঢ় শব্দ, তারপরে হচ্ছে রূঢ় শব্দ বা রুড়ি শব্দ। রূঢ় শব্দ বা রুড়ি শব্দ। ছকটা লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। সবার হয়েছে তো? এরপরে দেখো আমরা প্রত্যেক এই যে পাঁচটা যে শব্দের আমরা ভাগ করলাম, মৌলিক শব্দ, আমরা এমনি দেখো আমরা শব্দ বলতেই আমরা কি জানি, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, এগুলো আমাদের কি ধাতস্থ, মানে বারবার ধরে আমরা বলি, যেহেতু আমরা এই দুটো শব্দকেই জানি। কিন্তু এর বাদেও যে আর যে তিনটে শব্দ রয়েছে সেগুলো কি সাধিত, যোগরূঢ় এবং রুড়ি। এই শব্দগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তার আগে মৌলিক শব্দটা অবশ্যই আমি বলে দিই। মৌলিক শব্দ, প্রথমে হেডিং দাও মৌলিক শব্দ। গঠনমূলক শ্রেণীর প্রথম যেটা মৌলিক শব্দ সেটা লিখো সবাই। মৌলিক শব্দ, দেখো মৌলিক মানে আমরা কি জানি? মৌলিক মানে জানি যাকে কোনোদিন ভাঙা যায় না বা যাকে কোনো বিশ্লেষণ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। তাহলে সবাই হেডিং দাও, দিয়ে সংজ্ঞাটা লিখো আগে। মৌলিক শব্দ লিখো, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। তোমরা এই জায়গাটা দাগ দিয়ে রাখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, এই জায়গাটা মনে রাখলেই মৌলিক শব্দ চিনতে পারবে। এই জায়গাটা দাগ দিয়ে রাখো, লিখো যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে। দেখো উদাহরণগুলো পড়তে পড়তে আমরা বুঝবো যে এগুলো মৌলিক শব্দ কেন হলো। দেখো নাক, একটাই শব্দ নাক। তারপরে দেখো কান, একটাই শব্দ কিন্তু কান। একে আমরা ভাঙতে পারবো কি বলো? ভাঙতে পারবো না। তারপরে দেখো এক, চোখ, তিন, হ্যাঁ, না, ইস, উফ, আ ইত্যাদি। দেখো এই যে কান, নাক, চোখ, এগুলোকে আমরা ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না। এক, তিন, হ্যাঁ, না, ইস, উফ, আ, এই শব্দগুলোকে আমরা ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না। সেই জন্য এগুলো কি হয়েছে না মৌলিক শব্দ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। এরপরে দেখো তারপরে আমরা কি পড়েছিলাম? মৌলিক শব্দের পরে গঠনমূলক শ্রেণীতে সাধিত শব্দ। এবার দেখো সাধিত শব্দ। সাধিত শব্দ আমরা কাকে বলছি? সাধিত শব্দ মানেই হচ্ছে কি না সমাস যুক্ত বা প্রত্যয় যুক্ত শব্দ। আমরা ওই জন্য ভাগে ভাগে লিখেছি না যে প্রত্যয়ান্ত শব্দ বা সমাসবদ্ধ শব্দকেই আমরা তো সাধিত শব্দ বলি। আমরা সাধিত শব্দের ভাগগুলো লিখেছি। তাহলে তোমরা সবাই সংজ্ঞাটা লিখো। সাধিত শব্দ লিখো, এটা ইম্পর্টেন্ট আছে। সাধিত শব্দটা স্টার দিয়ে রাখো। লিখো সমাসবদ্ধ বা প্রত্যয়যুক্ত শব্দকে সাধিত শব্দ বলা হয়। সমাসবদ্ধ বা প্রত্যয়যুক্ত
শব্দকে সাধিত শব্দ বলা হয়? এই লাইনটা দাগ দিয়ে রাখো। সাধিত শব্দকে বিশ্লেষণ বা ভাঙা যায়। তাহলে মৌলিক শব্দের সাথে সাধিত শব্দের পার্থক্য বুঝতে পেরেছো তো? মৌলিক শব্দে শব্দকে ভাঙা যায় না, কিন্তু সাধিত শব্দে শব্দকে ভাঙা যায়। আর এই লাইনটাও দাগ দিয়ে রাখো, এই যে সমাসবদ্ধ বা প্রত্যয়যুক্ত শব্দকে, এই জায়গাটা দাগ দিয়ে রাখো, সমাসবদ্ধ বা প্রত্যয়যুক্ত শব্দকে আমরা সাধিত শব্দ বলি। সাধিত শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায়। এবার উদাহরণে দেখো, লিখছি, উদাহরণে লিখো পিতা পুত্র। পিতা পুত্র, তার মানে কি পিতা ও পুত্র। আমরা যদি সমাস পড়তাম আজকে, তাহলে আমরা তখন আমি প্রথমেই সমাস পড়ালে প্রথমেই পড়াতাম দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্বটা দিয়ে শুরু করতে হবে। তাহলে এই যে পিতা ও পুত্র, এই যে ও শব্দটা যখন বসালাম, তখন সেটা হয়ে যাবে কি দ্বন্দ্ব সমাস। আমি যখন সমাস পড়াবো অবশ্যই পড়াবো, এটা বলবো তখন। তাহলে লিখো আগে পিতা পুত্র। পিতা পুত্র একসাথে লিখো, এটা একটু আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে একসাথে লিখো, পিতা পুত্রটা একসাথে লিখো, বুঝেছো? একসাথে লিখো সবাই, পিতা পুত্র। মায়ের ঝিয়ে যদি বলতাম কি হতো বলো তো? হতো তো সাধিত শব্দ, কি গো? ভাই বোন হতো তো সাধিত শব্দ। যে শব্দ হ্যাঁ, কেন ma'am। হতো? হ্যাঁ, কেন হতো বলতো? কারণ দুটো শব্দ আলাদা, একে ভাঙা যায়, সেই জন্য এটা হচ্ছে কি, এটা সাধিত শব্দ। আর এই শব্দগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? সমাসবদ্ধ পদ পাচ্ছি। সমাসবদ্ধ পদ। হ্যাঁ, কারণ পিতা পুত্র এই শব্দটার মধ্যে আমরা কি সমাস পাচ্ছি? দ্বন্দ্ব সমাস পাচ্ছি। মায়ে ঝিয়ে এই শব্দটার মধ্যে আমরা কি সমাস পাচ্ছি? মা ও ঝি, তার মানে কি এখানে দ্বন্দ্ব সমাস পাচ্ছি। ভাই বোন, ভাই ও দ্বন্দ্ব বোন, সমাস। এখানে কি পাচ্ছি আমরা? দ্বন্দ্ব সমাস পাচ্ছি। তার মানে সমাসযুক্ত যে সমস্ত শব্দ, সেইগুলোই হচ্ছে কি না সাধিত শব্দ। আবার দেখো আরেকটা উদাহরণ লিখেছি, দেখো চলন্ত। তার আগে লিখেছি, এটা লিখে নাও, আঁখি পাখি। আঁখি, এই বানানটা ঠিক করে নাও তো। আঁখিতে চন্দ্রবিন্দু দাও, আঁখির তলার উপরে চন্দ্রবিন্দু দাও, আর এখানে রূপ বানানটা রয় দীর্ঘ করো, রূপ বানানটা রয় দীর্ঘ করো। আঁখি পাখি মানে কি? আঁখি রূপ পাখি, যার আঁখিটা কিরকম না পাখির মতো, পাখির হ্যাঁ মতো, পাখির চোখের মতো আর কি। দেখো তারপরে দেখো চলন্ত, চল যুক্ত অন্ত। এখানে কি পাচ্ছি আবার আমরা? একটা তো সমাসবদ্ধ পদ পেলাম, এখানে কি পেলাম বলতো? প্রত্যয়। প্রত্যয় পেলাম। প্রত্যয় পেলাম, হ্যাঁ প্রত্যয় পেলাম, সেই জন্য এটা কি হয়েছে? এইটা হয়েছে সাধিত শব্দ। তারপরে দেখো বর্তমান, বর্তমানকে আমরা ভাঙলে কি পাই গো? লিখে রাখো, বর্তমানের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো ব্রিথ, বয়েরি খণ্ডেত্ব। হ্যাঁ গো, ব্রিথ যুক্ত সানদ। বয়েরি খণ্ডেত্ব ব্রিথ যুক্ত তালবেশয়াকার দন্তেন্ন চ দিয়ে হসন্ত। লিখো, এটা সবাই লিখে রাখো খাতায়, এর ব্যাকেটে লিখা হয়নি। ব্রিথ যুক্ত সানদ। বর্তমান আছে না, ওই বর্তমানের পাশে লিখো ব্রিথ, বয়েরি খণ্ডেত্ব ব্রিথ যুক্ত, যোগ চিহ্ন দাও, যুক্ত সানজ তালবেশয়াকার দন্তেন্ন চ, চয়ে কিন্তু হসন্ত হবে, সানজ। তাহলে দেখো আমরা এই যে সাধিত শব্দ যে পড়লাম, সাধিত শব্দকে আমরা ভাঙলে কি পেলাম? প্রত্যয়যুক্ত শব্দ পেলাম, আর কি পেলাম? আর সমাসবদ্ধ পদ পেলাম। সমাসবদ্ধ পদ যে সমস্ত শব্দ, এই যে এইগুলোকেই বলা হচ্ছে কি সাধিত শব্দ। আর এই যে সাধিত শব্দ, একে আমরা ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, এটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পেরেছো সাধিত শব্দ আর মৌলিক শব্দ? হ্যাঁ ম্যাডাম। বাকিরা সবাই হ্যাঁ, বুঝতে madam। পেরেছো তো? হ্যাঁ, এরপরে যে তিনটে আছে, এই তিনটে একটু কঠিন। যৌগিক শব্দটা অতটা কঠিন নয়, কিন্তু রূঢ় বা রূঢ়ি শব্দ আর যোগ রূঢ় শব্দটা একটু কঠিন আছে, ওইটা একটু ভালো করে তোমাদেরকে বুঝাতে হবে। দেখো এবার যৌগিক শব্দ। যৌগিক শব্দ, যৌগিক কথার অর্থ কি আমরা জানি? কোনো কিছুকে যুক্ত করা বা একসঙ্গে মিলে, যেমন যৌগিক মানে কোনো কিছুকে আমরা একসঙ্গে যুক্ত করব। তাহলে দেখো লিখো সংজ্ঞাতে সবাই যৌগিক শব্দ লিখো, যেসব সাধিত শব্দের, এই যে সাধিত শব্দ এখন যেটা পড়লাম ওইটার, যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ
ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ, এখানে অর্থ বলে লিখে নাও, ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ, এখানে অর্থ বলে লিখো, এখানে অর্থ বলে লিখো, ব্যুৎপত্তিগত অর্থের বা ব্যবহারিক অর্থের কোনো প্রকারভেদ নেই, মানে কোনো প্রভেদ নেই, তাকে মানে একই, প্রভেদ নেই কথার অর্থ হচ্ছে এখানে একই, তাকে যৌগিক শব্দ বলে। এই লাইনটা দাগ দাও। এই যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত এবং ব্যবহারিক অর্থের কোনো প্রভেদ নেই পর্যন্ত দাগ দিয়ে রাখো। তাহলে দেখো সংজ্ঞাতে কি বলা হয়েছে, বলছে যে যেসব সাধিত শব্দের, এই যে এক্ষুনি যে সাধিত শব্দ পড়তাম, কি কি, সমাস নিষ্পন্ন শব্দ আর একটা হচ্ছে কি প্রত্যয় নিষ্পন্ন শব্দ, এই সমস্ত শব্দগুলোকেই তো আমরা সাধিত শব্দ বলি। এই সমস্ত সাধিত শব্দের কি হয়েছে না ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ কথার অর্থ হচ্ছে প্রত্যয়গত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে কি প্রত্যয়গত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ বা প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ কি রয়েছে, কোনো প্রভেদ নেই, মানে একই, প্রভেদ নেই কথার অর্থ হচ্ছে একই, তাকেই বলা হচ্ছে কি না যৌগিক শব্দ। যেমন ধরো উদাহরণে দেওয়া হয়েছে স্থলজ, স্থলজ যা স্থলে জন্মায়। তারপর দেখো গাইয়ে, গান করায় পটু, গাইয়ে কাকে বলি আমরা, গান করায় যে পটু তাকেই আমরা গাইয়ে বলি। তারপরে দেখো তেলে ভাজা, তেলের দ্বারা ভাজা। দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু সমাসবদ্ধ পদ, আর প্রত্যেকটা শব্দই হচ্ছে সাধিত শব্দ। এদের কি রয়েছে, এদের অর্থটা এক রয়েছে, এদের অর্থের কোনো প্রকারভেদ নেই, এইটুকু পার্থক্য, বুঝেছো, এইটুকু পার্থক্য, এই যে এইটুকু পার্থক্য, সাধিত শব্দের সাথে এইটুকু মাত্র পার্থক্য, যে এদের অর্থের কোনো আলাদা প্রভেদ নেই, সেই জন্য এটা কি হয়েছে না যৌগিক শব্দ। বাঁ দিকটা লেখাটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না, বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, পরিষ্কার এবার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। পাচ্ছ দেখতে সবাই? হ্যাঁ ম্যাডাম, এবার তোমরা পাচ্ছি। এই যে উদাহরণগুলো যে আমি লিখেছি গো, এই যে উদাহরণগুলো, এই স্থলজ, গাইয়ে, তেলে ভাজা, এগুলো কিন্তু সমাসবদ্ধ। এবার তোমরা কয়েকটা প্রত্যয় নিষ্পন্ন শব্দ লিখে রাখো, যৌগিক শব্দের করে লিখে রাখো। এখানে আমি লিখিনি, তুমি লিখে নাও, এই জায়গাটাতে লিখে নাও পাশে, এইটুকু আগে লিখেছো সবাই। স্থলজ, স্থলে যা জন্মায়, আমি বলে দিই, এই যে স্থলে যা জন্মায় এটা কিন্তু এক কথায় প্রকাশ। গাইয়ে এটাও কিন্তু এক কথায় প্রকাশ, তেলে ভাজা এটাও কিন্তু এক কথায় প্রকাশ। আবার কিন্তু একসাথে এক কথায় প্রকাশের সাথে সাথে কি বলতো, এগুলো সমাসবদ্ধ পদ। যেমন স্থলজ যা স্থলে জন্মায়, এটা কি সমাস বলতো, উপপদ তৎপুরুষ সমাস। আমি যখন সমাস পড়াবো বলবো তোমাদের। গাইয়ে গান করায় পটু। তারপর তেলে ভাজা, তেলের দ্বারা ভাজা, এই যে দ্বারা শব্দটা, দ্বারা শব্দটা এই কারকে কি পড়েছো, কি গো, করণ করুন। করণ তৎপুরুষ সমাস। হ্যাঁ করণ তৎপুরুষ, হ্যাঁ গো করণ তৎপুরুষ সমাস। এরপরে তোমরা কয়েকটা উদাহরণ লিখে নাও, ওই প্রত্যয় নিষ্পন্ন যেগুলো সেগুলো লিখে নাও। লিখো গয়ে ঐকার, গই, গয়ে ঐকার দাও, গয়ে ঐকার, গই যুক্ত অক। ম্যাম কোথায় লিখবো? এই যে গো পাশে লিখো, পাশে পরপর উদাহরণগুলো লিখে নাও তোমরা এইখানটায়। এই যে স্টার দিয়েছি না, এইখানে লিখে নাও, এই জায়গা, এখানে লেখা নেই, তোমরা লিখে নাও। লিখো গই যুক্ত অক সমান গায়ক। ব্যাকেটে লিখো যে গান করে, গই গয়ে ঐকার, গই যুক্ত অক, অক। লিখা যাবে না।
গই যুক্ত অক সমান গায়ক। ব্যাকেটে লিখো যে গান করে, যে গান করে। পরে লিখো, হয়েছে? এটা লিখেছো সবাই গায়কটা? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ গো, পরে লিখো, পরে পরে গায়কের পরে কমা দিয়ে লিখো। যে গান করে লিখেছো ব্যাকেটে, এরপরে লিখো যে রাবণ রয়াকার ব মূর্ধন্য, রাবণ বানান কিন্তু মূর্ধন্য। এই যে তোমরা যে এখন লিখছো না বানানগুলো, তোমাদের একটা আছে, চ্যাপ্টার আছে অশুদ্ধ সংশোধন, সেখানে এই বানানগুলো কি করতে দেয় না সংশোধন করতে দেয়। ওই জন্য রাবণ বানান কিন্তু মূর্ধন্য হবে, রয়াকার ব মূর্ধন্য রাবণ। যুক্ত যুক্ত স্নি, পেট কাটা মূর্ধন্যই মূর্ধন্যই হস্যই। পেট কাটা মূর্ধন্য লিখো, দিয়ে তার নিচে মূর্ধন্য লিখো, দিয়ে হস্যই কাট দাও। এইরকম বানানটা লিখে দিচ্ছি, দেখো। স্নি, রাবণ যুক্ত স্নি সমান কি বলো তো, কি হবে? রাবণী। রাবণী, হ্যাঁ রাবণী। রয়াকার ব মূর্ধন্য হস্যই রাবণী লিখো। রাবণ যুক্ত স্নি সমান স্নি বানান এইটা, এই যে পেট কাটা মূর্ধন্য তার নিচে মূর্ধন্য হস্যই। রাবণ যুক্ত স্নি সমান রাবণী, রয়াকার ব মূর্ধন্য হস্যই রাবণী। রাবণী মানে কে গো? রাবণের পুত্র। ব্যাকেটে লিখে রাখো, রাবণের পুত্র, রাবণের পুত্র। ব্যাকেটে লিখো। আজকে একটু টাইম লাগবে, বুঝলে তো, একটু আগের দিনের বাকি রয়ে গেছিল না, ওইটা পড়ালাম, ওই জন্য এইটা পড়াতে একটু টাইম লাগবে। রাবণ যুক্ত স্নি সমান রাবণী লিখেছো? ব্যাকেটে লিখো রাবণের পুত্র। হয়েছে? এই যে স্নি বসালাম, এটা কি একটা প্রত্যয়। আবার দেখো এই যে গায়ক, অক যে বসালাম, এটাও একটা প্রত্যয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এরপরে দেখো, বুঝতে পেরেছো তো যৌগিক শব্দটা? যার অর্থের কোনো প্রভেদ নেই, একই অর্থ, মানে যে শব্দটা আমরা বসালাম সেই শব্দটার যে অর্থ, তার যে পরের যে অর্থটা, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থ যার একই, তাকেই বলা হচ্ছে কি না যৌগিক শব্দ। এবার দেখো রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, এইটা খুব ইম্পর্টেন্ট। এই রূঢ় শব্দ, রূঢ়ি শব্দ আর যোগ রূঢ় শব্দ স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। দেখো ব্যাপারটা কি বলে দিই, আগে সংজ্ঞাটা বলে দিই কি লেখা আছে। সবাই হেডিং দিয়েছো? দিয়ে লিখো যে যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ ভিন্ন হয়। আগেরটাই কিন্তু ভিন্ন ছিল না, কি ছিল? একই ছিল। এইটুকু পার্থক্য এইটার সাথে, আগেরটার সাথে এটার এইটুকু পার্থক্য, যে সাধিত যে সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, মানে ব্যুৎপত্তিগত অর্থ মানে প্রত্যয়যুক্ত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ ভিন্ন হয়। দেখো পার্থক্য বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ তো স্ক্রিনে ঠিকঠাক ভাবে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ দেখো, এই যে ব্যুৎপত্তিগত এবং অর্থ এবং হচ্ছে প্রচলিত অর্থ ভিন্ন হয়, আর আগেরটার কি ছিল গো? আগেরটাই পার্থক্য। প্রভেদ থাকেনি, মানে একই হয় আর কি। হ্যাঁ, একটা ছিল একই আর এটা হচ্ছে কি আলাদা। সেই জন্য এটা কি হয় না, সেই জন্য এটাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। তাহলে দেখো যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ কি হয় না, হচ্ছে ভিন্ন হয়, মানে আলাদা হয়। ভিন্ন হয় মানে আলাদা হয়, তাদের রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ বলা হয়।
তাহলে যৌগিক শব্দের সাথে আমরা রূঢ়ি শব্দের পার্থক্যটা বুঝতে পারছো তো কি গো? ওটাও কি হয়েছে না, ওটাই অর্থের কোনো প্রভেদ নেই, মানে একই অর্থ। স্থলজ স্থলে যা জন্মায়, তার অর্থ করলে তাই হয়। গাইয়ে যে গান করে বা গান করায় যে পটু, তেলে ভাজা তেলের দ্বারা ভাজা, আর যে তোমাদেরকে লিখালাম এখন লাস্টের দুটো, গায়ক আর হচ্ছে রাবণী, এগুলো কি এদের অর্থগুলো কিন্তু একই, কিন্তু রূঢ়ি শব্দের ক্ষেত্রে কি হয় না অর্থগুলো আলাদা, ভিন্ন হয়, সেই জন্য এটা হচ্ছে রূঢ়ি শব্দ। এবার দেখো উদাহরণ, উদাহরণ লিখো গবাক্ষ। গবাক্ষ, গবাক্ষ কথার অর্থ হচ্ছে কি, ব্যুৎপত্তিগত অর্থ কি না গরুর চোখ। লিখো গবাক্ষর ব্যুৎপত্তিগত অর্থ হলো গরুর চোখ। গবাক্ষ, গবাক্ষ লিখার পরে এখানে একটা হাইফেন দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে, বা এরো দিয়ে দাও, দিয়ে লিখো গরুর চোখ, এটা হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ আমরা এটা লিখেছো সবাই, গরুর চোখ। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। ঠিক আছে, দাঁড়াও, সবাই লিখেছো কি গো? গবাক্ষ কথার অর্থ হচ্ছে গরুর চোখ, এটা হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ, কিন্তু প্রচলিত অর্থ কি বলতো, জানালা। দেখো লিখেছি না, এখানে ঢুকে গেছে নিচটাতে। লিখো প্রচলিত অর্থ জানালা, লিখে নাও পাশে, ওই যে আছে নিচে। ওই টুলস গুলো নিচে আছে, তোমাদের পিডিএফটা যখন দিব তোমরা দেখতে পাবে। লিখো ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে জানালা, মানে জানালাকে কি বলা হয় না গবাক্ষ। গবাক্ষর ব্যুৎপত্তিগত অর্থ বা প্রত্যয়যুক্ত অর্থ হচ্ছে কি না গরুর চোখ। আর ব্যবহারিক অর্থ মানে আমরা যে অর্থ ব্যবহার করি, তার প্রচলিত অর্থ যেটা সেটা হচ্ছে কি না এটা হচ্ছে জানালা। দেখো দুটো অর্থ কিন্তু আলাদা। আর ওই যে স্থলজটা যখন পড়লাম যৌগিক শব্দের ক্ষেত্রে, সেটা কিন্তু একটাই অর্থ পেলাম, কি পেলাম না যা স্থলে জন্মায়। কিন্তু এখানে গবাক্ষর ক্ষেত্রে আমরা কি দেখছি, ব্যুৎপত্তিগত অর্থটা আলাদা আর ব্যবহারিক অর্থটা আলাদা। ব্যুৎপত্তিগত অর্থটা হচ্ছে কি না গরুর চোখ, আর ব্যবহারিকগত অর্থ হচ্ছে প্রচলিত অর্থ, ব্যবহারিকগত অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে জানালা। লিখেছো সবাই জানালা? হ্যাঁ ম্যাম। এরপরে দেখো আরো কয়েকটা উদাহরণ আছে, লিখে নাও এগুলো। হরিণ, হরিণ, হরিণের ব্যুৎপত্তিগত অর্থ মানে প্রত্যয়যুক্ত যে অর্থ, সেটার অর্থ হচ্ছে কি না হরণকারী। হরণকারী, হরিণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণকারী। ব্যবহারিক অর্থ হচ্ছে পশু। ব্যবহারিক অর্থ কি পশু, মানে জঙ্গলের যে পশু হরিণ তার কথা বলছি আমরা। ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে পশু। আমি তোমাদের এই রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ এইগুলোর অনেক উদাহরণ দেব, তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে, এইগুলোর মধ্যেই পরীক্ষায় থাকবে। এই যেগুলো দেব ওইগুলোর বাইরে কোনোদিন পরীক্ষায় দিবেনি, কারণ ওইগুলোর মধ্যে ওইগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে ওগুলো দিয়ে দেবো, তোমরা শুধু এখন শুধু সংজ্ঞাটা আর জিনিসটা কি তোমরা জেনে রাখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। হরিণ, হরিণ হচ্ছে কি না ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণকারী, আর ব্যবহারিক অর্থ হচ্ছে পশু। এরপরে দেখো অন্ন, অন্ন মানে কি, আমরা ব্যুৎপত্তিগত অর্থকে আমরা খাদ্য ভাবি, অন্ন মানে খাদ্য, সমগ্র খাদ্যকেই আমরা অন্ন করি, কিন্তু আমরা ব্যবহারিক অর্থে আমরা কি ভাবি, অন্নকে ভাত ভাবি, ভাত। বলছে বলে না লোক যে অন্নও জুটছে না, তার মানে কি কোনো খাবারই তার জুটছে না, শুধু ভাত নয় গো, যে কোনো খাবারকে আমরা অন্ন বলি, সেই জন্য ওটা হচ্ছে খাদ্য ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থে আমরা কি বলছি, ভাত। পরেরটা দেখো ঝি, ঝয়স্তই ঝি, ঝি মানে হচ্ছে কন্যা। ঝি মানে হচ্ছে কি না কন্যা, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কন্যা। কন্যা মানে মেয়ে, যে বললাম যে মায়ে ঝিয়ে কাজ করছে, তার মানে কি মা এবং মেয়ে কাজ করছে। তারপরে দেখো কিন্তু প্রচলিত অর্থ আমরা এখন কি বলি, যে ঝি, ঝি মানে কি ভাবি, কাজের লোক বা পরিচারিকা।
পরিচারিকা মানে হচ্ছে কাজের লোক, ঘরে যে কাজ করে, কাজের ঝি আর কি, মানে পরিচারিকা কাজের লোক। ঝির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কন্যা, আর ব্যবহারিক অর্থ হচ্ছে বা প্রচলিত অর্থ হচ্ছে পরিচারিকা। পরিচারিকা ব্যাকেটে যদি বুঝতে না পারো লিখে রাখো, পাশেও লিখে রাখতে পারো, কাজের লোক, বাড়ির কাজের লোক, তাকে তো আমরা ঝি বলি, কাজের ঝি। কাজের লোক বা কাজের ঝি। এবার দেখো প্রবীণ। প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো? প্রবীণ বানান কিন্তু মূর্ধন্য আছে দেখো। হ্যাঁ, বীণা বাজাতে যে পটু তাকে বলা হয় প্রবীণ, ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে বয়স্ক। বয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে আমরা প্রবীণ বলি। এখানে আছে এই টুলস গুলোর নিচে আছে, লেখাটা দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি তোমরা লিখো। প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বীণা বাজাতে পটু। প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ হলো বীণা বাজাতে পটু। আর ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হলো বয়স্ক। ঘরের বয়স্ক লোকদেরকেই তো আমরা প্রবীণ বলি, প্রবীণ ব্যক্তি। তাহলে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ হলো কি না বয়স্ক। আরেকবার বলছি দেখো, প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বীণা বাজাতে পটু। আর ব্যবহারিক অর্থ হচ্ছে কি, ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে বয়স্ক। এগুলো সব লিখেছো কি গো? হ্যাঁ ম্যাডাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। এখন হয়তো অনেকের অসুবিধা হচ্ছে, দেখো আমি অনেক উদাহরণ দেবো, তখন তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। যেমন কারকটা তোমরা এখন ধরতে পারছো, কোনটা কি কারক। কারক আমাকে অনেকেই পাঠিয়েছে, আর যারা পাঠাওনি অধিকরণ কারকটা আমাকে করে পাঠিয়ে দিও। উত্তরও তো পাঠিয়ে দিয়েছি তোমাদের, অনেকেই পাঠাচ্ছ না। যারা পাঠিয়েছো তাদের মোটামুটি ঠিকই আছে, দু একটা ভুল আছে। আর যারা পাঠাওনি তারা অবশ্যই প্র্যাকটিস করো, না হলে কোনোদিন শিখতে পারবে নি কারক কেন। এই যে দেখো একটার পর একটা চ্যাপ্টার হয়ে যেতে থাকবে, তোমরা যদি না পড়ো বাড়িতে, না প্র্যাকটিস করো, তাহলে কি বলো, পরীক্ষার সময় নিজেরাই ধরতে পারবে না কোনটা কি হচ্ছে। পরেরটা দেখো, যোগ রূঢ় এখান শব্দ। থেকে কিরকম প্রশ্ন থাকবে, মানে কিরকম, কি কোন শব্দটা কিরকম নাকি? হ্যাঁ, কোন শব্দটা কোন শ্রেণীর কিরকম শব্দ? থাকতে, এরকম থাকতে পারে, কোন শব্দটা কিরকম। বা আর ধরো এই যে হচ্ছে এগুলো এই যে তোমাদের যেগুলো হয়তো, পড়াচ্ছেন এখন এই হরিণ, হ্যাঁ তোমাদের হয়তো দিয়ে দিবে যে হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, দুটো দিয়ে দিল, হরণকারী এবং পশু। তো কোনটা হবে? বা আরো কয়েকটা ব্যুৎপত্তিগত দিয়ে দিল। অর্থ মানে কি মূল অর্থ? ব্যুৎপত্তিগত অর্থ মানে প্রত্যয়যুক্ত অর্থ। মূল অর্থ কাকে বলে তাহলে? হ্যাঁ, মূল অর্থ। প্রত্যয়যুক্ত অর্থ মানে মূল অর্থ। আর ব্যবহারিক অর্থ মানে যেটা আমরা মানে এই সাধারণ বাংলায় যেগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে মূল অর্থ বা প্রত্যয়যুক্ত অর্থ। এরপরে দেখো যোগরূঢ় শব্দ, এটাও খুব ইম্পর্টেন্ট। যোগরূঢ় শব্দ, এই যে আজকে পড়ালাম, তোমরা আজকেই ঘরে এইটা পড়বে, এই শব্দটা, না হলে একদম মনে থাকবে না। আজকে পড়বে, আমি কাল পরশুর মধ্যে তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো। দেখো যোগরূঢ় শব্দ, স্টার দিয়ে রাখো। যোগরূঢ় শব্দ খুব ইম্পর্টেন্ট। যোগরূঢ় শব্দ, দেখা যাচ্ছে কি গো? ছোট অনেক দেখা যাচ্ছে। আসলে কি বলতো, আজকের যে এটা না, ওটা সেই আগের দিনটা সেই লম্বা লম্বি পিডিএফটা করেছিলাম, তো আজকেরটা এই সাইড থেকে, এই জন্য। দেখো এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে, কিন্তু একটু ছোট ছোট আর কি। হ্যাঁ ছোট তো, আমি নোটটা দিয়ে দেবো তোমাদেরকে। বেশি করে যদি আমি বাড়িয়ে দিই লেখাগুলো ফেটে যাবে তখন। লিখেছো যোগরূঢ় শব্দ? দেখো যোগরূঢ় শব্দ কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যোগরূঢ় শব্দ লিখো, আগে সংজ্ঞাটা লিখো।
যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায়। যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলা হয়। আবার বলছি, দেখো ভালো করে বুঝো এটা যোগরূঢ় শব্দটা। বলছে যেসব সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ, দেখো এই যে আমরা এক্ষুনি পড়লাম ব্যুৎপত্তিগত অর্থ পেলাম তো কি গো, প্রত্যেকটা যে ব্যুৎপত্তিগত অর্থ তো পেয়েছি, স্থলজোর পেয়েছি যা স্থলে জন্মায়, আবার হরিণের পেলাম যা হরণকারী, তারপর অন্যর পেলাম খাদ্য, ঝিয়ের পেলাম কন্যা। এই যে এই সমস্ত যে ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলা হয়। এবার এটা লিখা নেই, তোমরা লিখে নাও, আমি বুকে বলছি এই যোগরূঢ় শব্দ বলায় যেমন পরে লিখবে, আগে তারপরে লিখো। এই যে এই শব্দ বলে এইখানটাতে লিখো, এই যে অ্যারো দিয়ে দিলাম এইখানটাতে লিখো, এই শব্দ বলার পরে এইখানটাতে লিখো। আমি বলছি লিখে রাখো, তাহলে তোমাদের আরো ভালো করে মনে থাকবে। লিখো, যেসব শব্দের, অর্থাৎ বলে লিখো, অর্থাৎ যেসব শব্দের প্রকৃতি প্রত্যয়গত, অর্থাৎ যেসব শব্দের প্রকৃতি দিয়ে ছোট্ট হাইপেন, প্রত্যয়গত প্রকৃতি, তারপরে একটা ছোট্ট হাইপেন দিবে, দিয়ে লিখবে যে প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক অর্থ একেবারে আলাদা নয়, বরং, কমা দাও দিয়ে লিখো বরং, অনুষ্কার বরং প্রকৃতি প্রত্যয়গত, বরং প্রকৃতি দিয়ে ছোট্ট হাইপেন প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়। অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগরূঢ় শব্দ বলে। আমি আবার বলবো, লিখে নাও এটা আগে, তাকে যোগরূঢ় শব্দ বলে। আবার বলবো, আবার বলছি, দেখো মিলিয়ে নাও। যে শব্দের, অর্থাৎ দিয়ে লিখতে হবে আর কি, অর্থাৎ যে শব্দের প্রকৃতি ছোট্ট হাইপেন প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক
অর্থ একেবারে আলাদা নয়। ওই একেবারে আলাদা নয়ের তলাতে দাগ দাও। একেবারে আলাদা নয় লিখালাম না, ওইখানটাতে দাগ দাও তলাতে, দিয়ে কমা দাও, দিয়ে কমা দিয়ে লিখো বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগরূঢ় শব্দ বলে। তাকে যোগরূঢ় শব্দ বলে। সংজ্ঞাটা নিজেরা একবার পড়ো, তারপরে আমি বলছি। নিজেরা একবার পড়ো, সবাই পড়ো একবার সংজ্ঞাটা যে লিখালাম। ম্যাডাম বলছি, হ্যাঁ, বলো। ওই প্রত্যয়গত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে মানে কিছুটা মিল থাকে, না, মিল বলছে যে থাকবে, আলাদা নয়। হ্যাঁ, আলাদা নয় মানে মিল থাকবে। বলছে যে হ্যাঁ, যেসব শব্দের প্রকৃতিগত অর্থ, প্রকৃতি প্রত্যয়গত অর্থ মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত ব্যক্তিগত। অর্থ, হ্যাঁ হ্যাঁ, প্রকৃতি প্রত্যয়গত মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং হ্যাঁ, ব্যবহারিক অর্থ একেবারে আলাদা নয়, মানে মিল থাকবে, অবশ্যই মিল থাকবে। বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ অর্থ প্রকাশিত হবে, তাকে বলা হচ্ছে কি, একটা আলাদা অর্থ প্রকাশিত হবে, বিশেষ অর্থ, তাকে বলা হচ্ছে কি না যোগরূঢ় শব্দ। বুঝতে পেরেছো? রূঢ়ি শব্দে আমরা কি দেখেছিলাম গো? রূঢ়ি শব্দে আমরা দেখেছিলাম যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যক্তিগত ব্যবহারিক অর্থ আর এই আলাদা ব্যবহারিক অর্থ আলাদা। আলাদা। যৌগিক শব্দে কি দেখলাম না দুটোই এক, ব্যুৎপত্তিগত অর্থও এক, আবার যেটা প্রচলিত অর্থ সেটাও এক, এদের কোনো প্রভেদ নেই। কিন্তু যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের কি মিল আছে। এদের মিল নিয়ে এই যে ব্যুৎপত্তিগত অর্থ যেটা রয়েছে বা প্রকৃতিগত অর্থ যেটা রয়েছে সেটাকে অনুসরণ করে আরেকটা নতুন বিশেষ অর্থ প্রকাশিত হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে। সেটাকেই বলছি আমরা কি, এই যে নতুন যে শব্দটা তৈরি হলো, ওইখানটা দাগ দিয়ে রাখো, বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, ওই অতটা পর্যন্ত দাগ দাও, তাকে আমরা বলছি কি না যোগরূঢ় শব্দ। বুঝতে পেরেছো? তোমাদের সামনে তিনটে শব্দ আছে, ধরো যৌগিক শব্দ আছে, রূঢ় শব্দ আছে, আর একটা যোগরূঢ় শব্দ আছে। পার্থক্য যদি আমরা প্রথমেই করি কি না, যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ এক, এদের কোনো পার্থক্য নেই। রূঢ়ি শব্দের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, দুটোই আলাদা। জানালা আর গরুর চোখ, গবাক্ষকে আমরা বলছি, দুটো আলাদা কিনা বলো। এবং যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের কিছুটা মিল রয়েছে, এবং তার সাথে আমরা দেখলাম যে যে ব্যুৎপত্তিগত অর্থ যেটা বা প্রকৃতিগত অর্থ যেটা, সেটার অনুসরণ করে আরেকটা নতুন শব্দ তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে এই নতুন যে শব্দটা তৈরি হলো সেটাকেই আমরা কি বলবো না যোগরূঢ় শব্দ। উদাহরণগুলো দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো পঙ্কজ, লিখো সবাই পঙ্কজ। পঙ্কজ লিখো, ব্যুৎপত্তিগত অর্থ যা পাকে জন্মায়। পঙ্কজ, পঙ্কজের হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায়। দেখো তারপরে আমি লিখেছি, দেখো পাকে অনেক কিছুই তো জন্মায়, কিন্তু সবাইকে তো আমরা পঙ্কজ বলি না, বলি কি বলো তো? বলি না। তাহলে বলছে যে পাকে অনেক কিছুই জন্মায়, লিখো পাকে অনেক কিছুই জন্মায়, দাঁড়িয়ে দিয়ে লিখো। কিন্তু পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ কেবল আমরা পদ্ম ফুলকেই বুঝি। আমি যেমন করে বলছি তোমরা সেমন করে লিখো।
এখানে ওইখানে শুধু আমি শর্টে লিখে দিয়েছি, আমি যেটা বলছি তোমরা ওইটা লেখো। ব্যুৎপত্তিগত অর্থ যা পাকে জন্মায় তবেই বুঝতে পারবে। এটা দেখে দেখে যদি তোমরা টুকে নাও না তাহলে বুঝতে পারবে না। লিখো ব্যুৎপত্তিগত অর্থ যা পাকে জন্মায়। লিখেছো তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, তারপর দাড়ি দিয়ে লিখো পাকে অনেক কিছুই জন্মায়। পাকে অনেক কিছুই জন্মায়, কিন্তু কিন্তু পঙ্কজ শব্দটি পাকে অনেক কিছুই জন্মায়, কিন্তু পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ কেবল পদ্ম ফুলকেই বোঝায়। কিন্তু পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ কেবল পদ্ম ফুলকেই বোঝায়। ভালো করে বুঝে দেখো, সংজ্ঞার সাথে উদাহরণটা মিলিয়ে দিচ্ছি। দেখো আবার, পঙ্কজ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি? যা পাকে জন্মায়। কিন্তু পাকে তো আমরা অনেক কিছুকেই জন্মাতে দেখি। পাকে তো শ্যাওলাও হয়, অনেক কিছু হয়, ফান মস এগুলো তো জন্মায় পাকে, কিন্তু তাদেরকে তো আমরা পঙ্কজ বলি না। কাকে আমরা বলি? পঙ্কজ শুধুমাত্র ব্যবহারিক অর্থে আমরা ব্যবহার করি কাকে? পদ্ম ফুলকে। তাহলে এই যে একটা বিশেষ অর্থ পেলাম, এটাই হচ্ছে কি না যোগরূঢ় শব্দ। পরেরটা লিখো তুরঙ্গম। পরেরটা লিখো তুরঙ্গম। তুরঙ্গম তয়সৌ র ওয়াই গ ম, তুরঙ্গম। তুরঙ্গমের ব্যুৎপত্তিগত অর্থ লিখো। ব্যুৎপত্তিগত অর্থ যা তাড়াতাড়ি যায়। তুরঙ্গমের ব্যুৎপত্তিগত অর্থ লিখো, যা তাড়াতাড়ি যায়। লিখো, দাড়ি দিয়ে লিখো। তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়। তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়। তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়, কিন্তু কিন্তু তুরঙ্গম শব্দটি কিন্তু তুরঙ্গম শব্দটি ব্যবহারিক অর্থ কেবল ঘোড়া। কিন্তু তুরঙ্গম শব্দটির ব্যবহারিক অর্থ কেবল ঘোড়া। আবার বলছি দেখো, তুরঙ্গমের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা তাড়াতাড়ি যায়। কিন্তু তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়। তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়, কিন্তু তুরঙ্গম শব্দটি ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হলো কি? ঘোড়া। আমরা শুধুমাত্র কেবলমাত্র ঘোড়াকেই বুঝাই, কেবল ঘোড়া। হয়েছে সবার? এবার দেখো বিনা পানি। লিখেছো তুরঙ্গমটা? সবাই লিখেছো তো? হ্যাঁ ম্যাডাম। এবার লিখো বিনা পানি। বিনা পানি বয়ে দীর্ঘ ওই মূর্ধন্যয় আকার। এটা কিন্তু বানান সংশোধনে দেয়, অশুদ্ধ সংশোধন আছে না তোমাদের সিলেবাসে, ওইটাতে দেয় বিনা পানি বানান। বয়ে দীর্ঘ ওই মূর্ধন্যয় আকার, পয়াকার, মূর্ধন্যয় হস্যই, সবগুলো কিন্তু মূর্ধন্য, দন্তেন্য নেই এখানে। লিখো ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ হলো বিনা পানি। ব্যুৎপত্তিগত অর্থ হলো বিনা ধারণকারী। বিনা পানির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিনা ধারণকারী। বিনা ধারণকারী। তারপরে লিখো বিনা ধারণকারী তো অনেকেই আছে। বিনা ধরে নিলেই কি সরস্বতী হয়ে যাবে বলো তো? হবে না। তাহলে লিখো বিনা ধারণকারী তো অনেকেই আছে, কিন্তু
বিনা পানি শব্দটির ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ হলো কেবল সরস্বতী। শুনো, এই যে পদ্ম ফুলের আগে কেবল বলে লিখে নাও তো, পদ্ম ফুলের আগে কেবল বলে লিখো। আর এই যে ঘোড়ার আগেও কেবল কথাটা লিখো, কেবল মানে শুধুমাত্র। আর এই সরস্বতীর আগেও কেবল বলে লিখে রাখো, কেবল সরস্বতী। আবার বলছি দেখো, বিনা পানির ব্যুৎপত্তিগত অর্থ হলো যিনি বিনা ধারণকারী। বিনা ধারণকারী তো অনেকেই আছে, কিন্তু বিনা পানি শব্দটির ব্যবহারিক অর্থ হলো সরস্বতী। বিনা পানি শব্দটির ব্যবহারিক অর্থ হলো সরস্বতী, কেবল সরস্বতী। ব্যবহারিক অর্থ হলো কেবল সরস্বতী। আরেকবার বলছি দেখো, বিনা পানির ব্যুৎপত্তিগত অর্থ হলো যিনি বিনা ধারণকারী, তেদারি। বিনা ধারণকারী তো অনেকেই আছে, কিন্তু বিনা পানি শব্দটির ব্যবহারিক অর্থ হলো কেবল সরস্বতী, মানে সরস্বতীকেই আমরা বুঝি। বুঝতে পেরেছো যোগরূঢ় শব্দটা? এই পদ আজকে আর পড়াবো না, কারণ এত কিছু পড়িয়ে দিলাম। এগুলো আগে ভালো করে পড়ো, পদটা পরের দিন পড়াবো, বুঝেছো? ম্যাম তাহলে রূঢ় আর যৌগিক শব্দের মধ্যে পার্থক্যটা কোথায়? কেন? যৌগিক শব্দের ক্ষেত্রে কি বলা হলো? যৌগিক শব্দের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক। রূঢ়ি শব্দের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা, দুটোরই আলাদা। মানে ব্যুৎপত্তিগত উদাহরণগুলো দেখো সবাই। গবাক্ষ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ, আর ব্যবহারিক অর্থে আমরা কি ব্যবহার করছি? জানালা। কিন্তু স্থলজটার ব্যুৎপত্তিগত অর্থও যা, প্রচলিত অর্থও তাই, যা স্থলে জন্মায় বা গাইয়ে। ম্যাডাম এরকম কোশ্চেন থাকে পরীক্ষায়? পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকে দেখো, পরীক্ষায় হয়তো দিয়ে দিবে তোমাদেরকে। এই যে ধরো হরিণ শব্দটা দিয়ে দিল, দিয়ে বললো যে এর ব্যুৎপত্তিগত অর্থ কোনটি। তোমাদেরকে হরণকারীও লিখে দেওয়া থাকবে, পশুও লিখে দেওয়া থাকবে, আরো অনেকটা হরিণের যে সমস্ত সমার্থক শব্দ সেগুলোও লিখে দেওয়া থাকবে। কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ অ্যাকচুয়ালি কি? হরণকারী। তোমাদের হ্যাঁ মনে রাখতে হবে এটা। আমি কিছু শব্দ তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের এগুলো প্র্যাকটিস করবে, ওর মধ্যেই পরীক্ষায় থাকে। এই বাংলার এই চ্যাপ্টারটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা বরং যে পুরনো যেগুলো হয়ে যাচ্ছে, যেগুলো আমি দিচ্ছি প্র্যাকটিস করতে, ভালো করে প্র্যাকটিস করো আর ভালো করে নোটগুলো পড়ো, বুঝেছো? আজকে কি বললেন ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা কি বললেন? ব্যুৎপত্তিগত অর্থের আরেকটা নাম প্রত্যয়গত অর্থ বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ। একই, এই যে লিখালাম না সংজ্ঞাটাই তোমাদেরকে লাস্টে লিখিয়েছি, দেখো যোগরূঢ় শব্দের সংজ্ঞাটাই লিখালাম না, যে প্রকৃতি প্রত্যয়গত অর্থ মানেই হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। প্রকৃতি প্রত্যয়গত অর্থ মানেই হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, মানে মূল অর্থ যার। রূঢ় শব্দের মূল অর্থ আর প্রচলিত অর্থ আলাদা আলাদা থাকবে, তাই তো? হ্যাঁ, আলাদা আলাদা শব্দ এক থাকবে। হ্যাঁ, যৌগিক শব্দ এক থাকে। আর যোগরূঢ় শব্দে কি বলতো? যোগরূঢ় শব্দে প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থের মিল রয়েছে, কিন্তু মিল থাকা সত্ত্বেও ব্যুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে আর একটা বিশেষ অর্থের প্রকাশ ঘটানো হয়। এই যে দেখালাম যে তোমাদেরকে কি বলা হচ্ছে, পঙ্কজ। পাঁকে তো অনেক কিছুই জন্মায়, শুধু কি পাঁকে যাদেরকে জন্মায় তাদেরকেই কি আমরা হচ্ছে পদ্ম ফুল বলি? না, পঙ্কজ শব্দটার অর্থ আমরা কি বলি? পদ্ম ফুল। বিনা পানি বিনা যে ধারণ করে সেই তো বিনা পানি। তাহলে সবাই তো বিনা ধারণ করে, তাহলে কি সবাই সরস্বতী হলো বলো? তাহলে শুধুমাত্র বিনা পানি মানে আমরা কি বুঝি? না, সরস্বতীকে বুঝি। তুরঙ্গম মানে কি? যে তাড়াতাড়ি যাচ্ছে, দৌড়াচ্ছে, যে তাড়াতাড়ি ছুটে যাচ্ছে, তাকে তুরঙ্গম বলা হয়। কিন্তু তুরঙ্গম কথার অর্থ হচ্ছে কি? শুধুমাত্র এখানে অনেক কিছুই তো তাড়াতাড়ি যায়, গাড়ি, বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তারাও যাচ্ছে। তাহলে সবাইকে কি আমরা তুরঙ্গম বলি? কিন্তু তুরঙ্গম কথার অর্থ হচ্ছে, বিশেষ অর্থ হিসাবে আমরা কি ধরছি? ঘোড়া। তোমরা এই যে যতটা পড়ালাম আজকেই ভালো করে বাড়িতে পড়ো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আজকেই ভালো করে পড়ো, আমি কাল পরশুর দিকে তোমাদেরকে এটা থেকে এমসিকিউ আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখবে। আর পদটা আমি পরের দিন পড়াবো। আমি শুধু পদটা একটু বলে দিই তোমাদের। পদ তোমরা সবাই জানো যে পদগুলো কি কি আছে, ক্লাসেই তো বললে একটু আগে, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো হচ্ছে পদ।
আর ক্রিয়া হচ্ছে পদ, এইগুলো একদিকে আর ওই ক্রিয়াপদটা একদিকে, কারণ ক্রিয়াপদের সাহায্যে ক্রিয়াপদের মানে সাথে সবগুলোর কিন্তু সম্পর্ক আছে, বুঝেছো? পদটা পরের দিন পড়াবো, আজকে এইটুকু পড়ো তোমরা শব্দটা। আজকে অনেক কিছু বললাম, পড়ালাম। আর এই যে কারকটা যে পড়ালাম তোমাদেরকে, কারক চক্রটা ওটা দেখবে সবাই, যারা ক্লাস পরে জয়েন করেছো আমাকে মেসেজ করেছিলে, তারা দেখবে ওই কারক চক্রটা দেখবে, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। ঠিক আছে, আর কিছু বলার আছে কি তোমাদের? তা না হলে ক্লাস শেষ করে দেবো। বলো, কিছু বলার আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজ ক্লাস এই পর্যন্তই, আবার পরের দিন ক্লাস হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।